একটি মেয়ে নিজের হোটেল রুম থেকে মিসিং হয়ে যায়। পুলিশ তদন্ত করে কোনো লিড খুঁজে পায় না। মেয়েটির মায়ের দাবি মেয়েটিকে অন্ধকার ছায়া ধরে নিয়ে গেছে। এদিকে একটি এমবিবিএস পড়ুয়া ছেলে সেই মেয়েটিকেই স্বপ্নে দেখে। গাঢ় অন্ধকার ছায়া মেয়েটিকে গ্রাস করে নিচ্ছে। কিন্তু অন্ধকারে কি এতই পাওয়ার আছে যে মানুষকে গ্রাস করবে? কি রহস্য লুকিয়ে আছে অন্ধকারের অজানা অদেখা জগতে? জানতে হলে আসুন শুনে আসি আন্ধেরা সিরিজের এক্সপ্লেনেশন। সাইকিয়াট্রিস্ট ডাক্তার পৃথ্বী বাণী নামের একটি মেয়েকে নিয়ে নদীর ধারে বসেছিল। সে বাণীকে কাউন্সেলিং করছিল কিভাবে নিজের সব সমস্যা দূর করে সুন্দরভাবে বাঁচা যায়। পৃথ্বী বাণীকে বলে সে তাকে সুন্দর এক দুনিয়ায় নিয়ে যাবে। এই বলে সে বাণীকে নিয়ে পানির ভেতরে নেমে যায়। এরপর সে বাণীকে পানির ভেতরে ডুবিয়ে দেয়। বাণী পানির নিচ থেকে মাথা তুলে দেখে সেখানে পৃথ্বী নেই। সে কিছুটা দূরে একটা ছায়ামূর্তি দেখতে পায়। এটা দেখে বাণী ভয়ে সেখান থেকে দৌড়ে হোটেলে চলে আসে এবং নিজের 408 নম্বর রুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে সে ফ্রেশ হয়। এই সময় মোবাইলে তার বাবার ফোন আসে, কিন্তু বাবার কণ্ঠের জায়গায় অন্য কারো কণ্ঠ শোনা যায় যে বাণীকে তাচ্ছিল্য করে কথাবার্তা বলছিল। এগুলো শুনে বাণী ফ্রাস্ট্রেটেড হয়ে বসে কাঁদতে শুরু করে। ফোনে ততক্ষণে বাণীর বাবার কণ্ঠ ভেসে আসছিল। তিনি বারবার জিজ্ঞেস করছিলেন বাণী ঠিক আছে কিনা। এ সময় ঘরের দেয়াল ফেরে অন্ধকারের ছায়া বেরিয়ে আসে এবং ধীরে ধীরে বাণীকে গ্রাস করে নেয়। এরপরে মাসখানেক কেটে যায়। পুলিশ বাণীর কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করে তেমন কিছুই জানতে পারে না। ইভেন বাণীর কোনো ট্রেস পর্যন্ত পায় না। তাই পুলিশ কেসটা ক্লোজ করে দিতে চাইছিল, কিন্তু বাণীর বাবা ব্যাপারটা কিছুতেই মানতে পারছিল না। তাই এসিপি কেসের ফাইলটা ইন্সপেক্টর কল্পনাকে দিয়ে বলে সে যেন বাণীর বাবাকে বুঝিয়ে বলে তার মেয়ে কারোর সাথে পালিয়ে গেছে। অ্যাকচুয়ালি বাণী একজন কলগার্ল ছিল, তাই পুলিশ তার মিসিং কেসে তেমন আগ্রহ দেখাচ্ছিল না। তবে কল্পনা বাণীর বাবার সাথে কথা বলে একটা নতুন ইনফরমেশন জানতে পারে। বাণীর মিসিংয়ের সময়ে তার সাথে তিনি ফোনে কথা বলেছিলেন। এই ব্যাপারটা আগের ইনভেস্টিগেশন অফিসার নায়েক কেস ফাইলে উল্লেখ করেনি। তাই কল্পনা ভাবে কেসটার হয়তো সঠিকভাবে তদন্ত হয়নি। এই জন্য সে কেসটাকে নতুন করে ইনভেস্টিগেশন করতে যায়। এদিকে এমবিবিএস পড়ুয়া একটি ছেলে যায় সাইকিয়াট্রিস্ট আজিজের কাছে গিয়েছিল। সে স্বপ্নে একটা মেয়েকে দেখেছে। মেয়েটা জানালার কাছে ছিল। হঠাৎ একটা অন্ধকার ছায়া এসে মেয়েটাকে গ্রাস করে নেয়। সাইকিয়াট্রিস্ট জয়ের কথা শুনে বলে কিছুদিন আগে জয় এবং তার ভাই পৃথ্বীর অ্যাক্সিডেন্ট হয়েছিল। হয়তো এই ট্রমার কারণেই জয় এরকম অদ্ভুত স্বপ্ন দেখছে। তবে জয় কনফিডেন্সের সাথে বলে তার দেখার স্বপ্নটা একদম রিয়েল। অন্ধকার ছায়াটাকে তার একদম জীবন্ত মনে হচ্ছিল। কিন্তু সাইকিয়াট্রিস্টের ধারণা অ্যাক্সিডেন্টের কারণেই জয়ের এরকম হচ্ছে। দর্শক, আরেকটা কথা বলে রাখি, গল্পের শুরুতে বাণীর সাথে যে ডাক্তার পৃথ্বী ছিল সেই অ্যাকচুয়ালি জয়ের ভাই। যাই হোক, সাইকিয়াট্রিস্ট বারবার অ্যাক্সিডেন্টের লজিক দেখানোতে জয় খুব রেগে গিয়ে তার চেম্বার থেকে বেরিয়ে যায়। বাড়ি ফিরে ডিনারের সময়ে জয় মাকে বলে সে আর কখনোই এই সাইকিয়াট্রিস্টের কাছে যাবে না। ডিনার শেষে জয় আবর্জনা ফেলতে বাইরে আসে। তখন তার পার্ক করে রাখা নিজেদের গাড়ির দিকে নজর যায়। সে গাড়িটা ঢেকে রেখেছিল, কিন্তু সেটার কাভার সরে গিয়েছে। তাই সে কাভারটা আবারও পরিয়ে দেয়। এই সময় রাস্তার পাশের ল্যাম্পপোস্টের বাতি কাঁপতে শুরু করে। জয়ের ফিল হয় এখানে কোনো অশরীরী আছে। তাই সে দ্রুত বাড়িতে ঢুকে যায়। পরের দিন সকালে কল্পনা হোটেলের 408 নম্বর রুমে সার্চ করতে যায় যেখানে বাণী থাকতো। হোটেলে সিসি ক্যামেরা আছে দেখে সে ম্যানেজারকে বাণীর মিসিংয়ের দিনের ফুটেজ দিতে বলে। তবে ম্যানেজার জানায় ওই রাতে রেকর্ডস রুমে আগুন ধরে গিয়েছিল, তাই সমস্ত ডেটা পুড়ে নষ্ট হয়ে গেছে। কল্পনা বেশ অবাক হয়, কারণ এই কথাটাও কেসের ফাইলে উল্লেখ নেই। কল্পনা হোটেলটা ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং খেয়াল করে বাণী যে রুমে থাকতো তার পাশের বারান্দার জানালার গ্লাসগুলো নতুন লাগানো হয়েছে। এই ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যানেজার জানায় ফায়ার ব্রিগেড আগুন নেভাতে এসে গ্লাস ভেঙে ফেলেছিল, তাই নতুন গ্লাস লাগানো হয়েছে। এখানে এতগুলো গড়বড়, অথচ ফাইলে কিছুই উল্লেখ নেই। তাই কল্পনা বুঝে যায় আগের ইনভেস্টিগেশন অফিসার ঠিক মতো তদন্ত করেনি। কল্পনা হোটেলের বাইরের রাস্তার পাশে একটা পুলে সিসি ক্যামেরা দেখতে পেয়ে সেটার ফুটেজ কালেক্ট করতে বলে। এরপরে সে ফুটেজে দেখতে পায় বাণী মিসিংয়ের দিনে দৌড়ে হোটেলে ঢুকেছিল। দেখে মনে হচ্ছিল বাণী খুব আতঙ্কে আছে। কল্পনা বাণীর কল ডিটেলস চেক করে একটা কমন নম্বর পায়। এই নম্বরে বাণীর অনেকবার কথা হয়েছে। কল্পনা নম্বরটা সার্চ করে জানতে পারে এটা পৃথ্বীর নম্বর। সে পৃথ্বীর নম্বরে কল করে, কিন্তু সেটা সুইচ অফ দেখায়। পরের দিন কল্পনা বাণীর বাবা মায়ের বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে যায়। সে বাণীর বাবা মাকে জিজ্ঞেস করে তারা পৃথ্বীকে চেনে কিনা, কিন্তু তারা পৃথ্বীকে চিনত না।
কল্পনা বাণীর রুমটা চেক করে এবং ড্রয়ারে আত্মা হিলিং কনসাল্টিং সেন্টারের গ্রাহক কার্ড পায়। এটার ব্যাপারে জিজ্ঞেস করলে বাণীর বাবা জানায় বাণী ওখানে মেন্টাল থেরাপি নিতে যেত। তো কল্পনা আত্মা হিলিংয়ে চলে যায়। সেখানে ম্যানেজিং ডিরেক্টর চৈতন্য শর্মা কল্পনাকে তাদের চিফ কনসালটেন্ট আয়েশার কাছে নিয়ে যায়। কল্পনা আয়েশাকে বাণীর ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় বাণী লাস্ট 4 মাস ধরে এখানে আসেনি। এরপরে কল্পনা পৃথ্বীর ফটো দেখিয়ে তার ব্যাপারে জিজ্ঞেস করলে আয়েশা জানায় সে পৃথ্বীকে চেনে না এবং এই লোকটা এখানকার স্টাফও না। বাণীর সাথে যারা থেরাপি নিত কল্পনা তাদের ডিটেলস চায়। এরপরে জিজ্ঞেস করে তারা এখানে কি ধরনের থেরাপি দেয়। আয়েশা বলে এখানে তারা আধুনিক পদ্ধতিতে মানসিক থেরাপি দেয়। তাদের থেরাপি পদ্ধতি হলো ATEM বা অ্যাডভান্স টেক এনাবলড মাইন্ডফুলনেস। আয়েশা কল্পনাকে এখানে জয়েন করার প্রপোজাল দেয়। কল্পনা বলে তার মেন্টাল থেরাপির প্রয়োজন নেই। তবুও আয়েশা তাকে নিজের কার্ড দিয়ে বলে কখনো যদি কল্পনার মাইন্ড থেরাপির প্রয়োজন হয় তবে যেন সে যোগাযোগ করে। এ সময় কনস্টেবল এসে জানায় পৃথ্বীর বাড়ির অ্যাড্রেস পাওয়া গেছে। তাই কল্পনা উঠে চলে যায়। এদিকে যায় অনলাইনে রুমি নামের একজন ব্লগারের খোঁজ পায়। রুমি সুপারন্যাচারাল ব্যাপার স্যাপার নিয়ে পডকাস্ট করে। জয় রুমির কয়েকটা ভিডিও দেখে যেখানে রুমি বারবার অন্ধকার ছায়ার ব্যাপারে উল্লেখ করেছে। তাই সে রুমির সাথে যোগাযোগ করে এবং জিজ্ঞেস করে অন্ধকার কখনো জীবন্ত হয়ে উঠতে পারে কিনা, কারণ সে জীবন্ত অন্ধকার দেখেছে। এটা শুনে রুমি জয়কে একটা নিউজ চ্যানেলের ভিডিও পাঠায়। এটা বাণীর বাবা মাকে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের ভিডিও। সাংবাদিক যখন বাণীর মিসিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল তখন বাণীর মা বলে বাণী হারিয়ে যায়নি, বরং অন্ধকার তাকে নিয়ে গেছে। ভিডিওটা দেখে জয় বেশ ঘাবড়ে যায়। তার মনে হয় সে স্বপ্ন বা ভিশনে যে মেয়েটাকে অন্ধকারে গায়েব হয়ে যেতে দেখেছিল বাণী সেই মেয়েটা। সে ভয়ে ল্যাপটপটা অফ করে দেয়। এ সময় দরজায় কলিং বেলের আওয়াজ শুনে জয় দরজা খুলে দেখে ইন্সপেক্টর কল্পনা দাঁড়িয়ে আছে। কল্পনা জয়কে পৃথ্বীর ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় পৃথ্বী বাড়িতে নেই। কল্পনা জোরপূর্বক ঘরে ঢুকে সার্চ করতে শুরু করে। সে জয়কে বাণীর ফটো দেখিয়ে জিজ্ঞেস করে এটা পৃথ্বীর গার্লফ্রেন্ড কিনা। বাণীর ফটো দেখে জয় বেশ হকচকিয়ে যায়। তবে সে নিজেকে সামলে বলে সে বাণীকে চেনে না। এই সময় জয়ের মা অফিস থেকে ফিরে আসলে কল্পনা তাকে বাণীর ফটো দেখিয়ে বলে এই মেয়েটা 1 মাস ধরে মিসিং। তাদের সন্দেহ বাণীর মিসিং এর পেছনে পৃথ্বীর হাত আছে। এটা শুনে পৃথ্বীর মা বলে এটা অসম্ভব, কারণ পৃথ্বী অ্যাক্সিডেন্টের পরে 1 মাস ধরে কোমায় আছে। সে কল্পনাকে হাসপাতালে নিয়ে গিয়ে পৃথ্বীকে দেখায়। কল্পনা জিজ্ঞেস করে কবে থেকে পৃথ্বী কোমায় আছে। পৃথ্বীর মা জানায় জুনের 22 তারিখ থেকে। এটা শুনে কল্পনা এবং কনস্টেবল চমকে ওঠে, কারণ বাণী মিসিং হয়েছিল জুনের 23 তারিখে। তারা এতদিন পৃথ্বীকেই প্রাইম সাসপেক্ট ভেবে আসছিল, কিন্তু দেখা যাচ্ছে বাণীর মিসিং এর আগে থেকেই পৃথ্বী কোমায় রয়েছে। অর্থাৎ বাণীর মিসিং এর পেছনে পৃথ্বীর কোনো হাতই নেই। তাই কল্পনা আর কিছু না বলে চলে যায়। যদিও বাণীর ফটো দেখে জয় চমকে উঠেছিল। এই ব্যাপারটা কল্পনা নোটিশ করেছিল, তাই তার সন্দেহ পুরোপুরি কাটে না। সে পৃথ্বীর ট্যাব এবং মোবাইলটা এভিডেন্স হিসেবে নিয়ে যায়। সন্ধ্যায় জয় সরাসরি রুমির সাথে দেখা করে এবং বলে সে স্বপ্নে দেখেছে অন্ধকার বাণীকে গ্রাস করে নিয়ে যাচ্ছে। জয় এটা স্বপ্নে দেখেছে শুনে রুমি প্রচণ্ড বিরক্ত হয়ে উঠে চলে যাচ্ছিল। তখন জয় তাকে থামিয়ে বলে সে অন্ধকারকে বাস্তবেও দেখেছে। জয় রুমিকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। তাদের গাড়ি অ্যাক্সিডেন্টের পরে জয় কয়েক মুহূর্তের জন্য সেন্সলেস হয়ে গিয়েছিল। সে সেন্স ফিরে দেখে পৃথ্বী তার পাশে নেই। সে বাইরে তাকিয়ে দেখে পৃথ্বী হাত পা ছড়িয়ে শূন্যে ভাসছে আর মেঘের মতো গাঢ় অন্ধকার তাকে গ্রাস করে নিচ্ছে। জয় ছুটে গিয়ে পৃথ্বীর একটা পা চেপে ধরে। তখন অন্ধকারটা অনেকটা মানুষের অবয়ব নেয় এবং অনেকগুলো লেজের মতো জিনিস পৃথ্বীকে জড়িয়ে ধরে টানতে শুরু করে। এ সময় সেখানে একটা বড় ট্রাক আসছিল, তাই জয় গায়ের সব শক্তি দিয়ে পৃথ্বীকে টান দেয়। ফলে পৃথ্বীকে সে এই যাত্রায় বাঁচিয়ে নেয়। যদিও পৃথ্বী ততক্ষণে কোমায় চলে গিয়েছিল। এই ঘটনার পরের দিনেই সে স্বপ্নে সেই অন্ধকার দেখতে পায় যেটা বাণীকে গ্রাস করে নিয়েছিল। জয়ের ধারণা পৃথ্বী এবং বাণীর ঘটনা একই সূত্রে গাঁথা। তাই সে এদের সাথে হওয়া ঘটনার রহস্য উদ্ঘাটন করতে রুমির হেল্প চায়। রুমিও জয়কে হেল্প করতে রাজি হয় এবং জয়কে তার বাড়ির সামনে ড্রপ করে দেয়। জয় বাড়ির ভেতরে যাচ্ছিল, তখন সে খেয়াল করে গাড়ির কাভারটা আবারও সরে গেছে। কাভার ঠিক করতে গাড়ির কাছে গিয়েই তার হ্যালুসিনেশন হয় এবং সে ড্রাইভিং সিটে পৃথ্বীকে দেখতে পায়। পৃথ্বী তাকে গাড়িতে উঠে আসতে বলছিল এবং বলছিল তুই আমাকে মিথ্যা বলতে পারিস, পুরো দুনিয়াকে মিথ্যা বলতে পারিস, কিন্তু অন্ধকারকে মিথ্যা বলতে পারবি না, কারণ অন্ধকার সব জানে। কথাটা বলেই পৃথ্বী গায়েব হয়ে যায় এবং একটু দূরে হঠাৎ একটা ছায়ামূর্তি দেখা যায়।
ছায়ামূর্তিটা মানুষের অবয়ব ধারণ করে গাড়ির সামনের গ্লাসের ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং মাথা ঠুকরে গ্লাস ভাঙতে শুরু করে। এরপরে জয় চিৎকার দিয়ে নিজের সেন্সে ফিরে আসে। এ সময় সে খেয়াল করে রাস্তার পাশের ল্যাম্পপোস্টের আলো আবারও কাঁপছে। তাই সে দ্রুত বাড়ির ভেতরে ঢুকে যায়। এদিকে একাম চাইল্ড সেন্টারে ওমর নামের একটা বাচ্চা ছিল। বাচ্চাটা প্রতি রাতে বিছানায় প্রসব করে ফেলত। এই জন্য কেয়ারটেকার তাকে খুব মারধর করত। তবে কেউ জানত না ওমর ভয়ের কারণে বিছানায় প্রসব করে ফেলে। একদিন রাতে সে প্রসব করতে বাথরুমে ঢুকেছিল। তখন এতিমখানার কয়েকজন মিলে তাকে টর্চার করেছিল। সেই ভয়ে ওমর রাতে বাথরুমে যেতে চায় না, ফলে বিছানায় প্রসব হয়ে যায়। তো এতিমখানায় একদিন কিছু লোক আসে। এরা সব বাচ্চাদের বসিয়ে তাদের মাথায় একটা ব্যান্ড পরিয়ে দেয়। এই ব্যান্ডগুলোতে গামা ওয়েভ সেন্সর ছিল। ব্যান্ড পরানোর পরে তারা গামা ওয়েভ সেন্সর চালু করে দেয় এবং পর্যবেক্ষণ করে এদের মধ্যে কেউ গামা ওয়েভ সহ্য করতে পারে কিনা। তো অধিকাংশ বাচ্চাই কয়েক মিনিটের ভেতরে সেন্সলেস হয়ে যায়। শুধুমাত্র ওমর গামা ওয়েভকে খুব ভালোভাবে সহ্য করতে পারছিল। এটা দেখে সেখানে আসা লোকটা তার বসকে ফোন দিয়ে ব্যাপারটা জানিয়ে দেয়। এরপরে তারা সাথে করে ওমরকে নিয়ে যায়। অন্যদিকে জয় এবং রুমি বানির বাড়িতে তার মায়ের সাথে দেখা করতে যায়। বানির মা উষ্মির মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না। সে কারোর সাথে সেভাবে কথা বলতো না। তবুও জয় তাকে জিজ্ঞেস করে সে কি দেখেছে। উষ্মি বলে, আমি অন্ধকারকে দেখেছি। শুধু আমিই না, তুমিও তো অন্ধকারকে দেখেছ। কথাটা শুনে জয় চমকে ওঠে। রুমি জিজ্ঞেস করে বানির সাথে কি ঘটেছে। উষ্মি জানায় মিসিং হবার আগের রাতে বানি বাড়িতেই ছিল। সে ঘুমাচ্ছিল। মাঝরাতে কারো হাসির আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে বানিকে খুঁজতে শুরু করে এবং জানালা দিয়ে দেখতে পায় বানি বাইরে দোলনায় বসে দোল খেলছে আর হাসছে। উষ্মি দ্রুত বাইরে চলে আসে এবং দোলনার কাছে যায়। কিন্তু বানি ততক্ষণে দোলনা থেকে সরে গিয়েছিল এবং ম্যারিগো রাউন্ডের চরকির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। উষ্মি বানির কাঁধে হাত রাখে, তবে বানি তার দিকে খেয়াল না করে চরকির ওপরে উঠে যায়। চরকিতে আরেকটা বাচ্চা মেয়ের আত্মাও ছিল। বানি আত্মাটার সাথে চরকিতে ঘুরে ঘুরে খেলতে শুরু করে। ঘোরার সময় বানি কেমন যেন পজেসড হয়ে যায়। আরেকটু হলে সে একটা পুলে আঘাত পেতে যাচ্ছিল, তবে উষ্মি তাকে টান মেরে নিচে নামিয়ে দেয়। তখন বানি সেন্স ফিরে স্বাভাবিক হয়ে গেলেও উষ্মি সেই কালো অন্ধকার ছায়াটাকে দেখতে পায়। সেই ঘটনার পর থেকে উষ্মি আর স্বাভাবিক হতে পারেনি। সে আবারও বলে অন্ধকার তাদের সবাইকে বানির মতো গ্রাস করে নেবে। জয় উষ্মিকে জিজ্ঞেস করে আমার ভাই পৃথ্বীর সাথে বানির কি সম্পর্ক ছিল, আপনি কি জানেন? উষ্মি বলে এটা তুমি বানিকে জিজ্ঞেস করো, ওর আত্মা তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। জয় ভয়ে ভয়ে নিজের পেছনে তাকায় এবং তার মনে হয় খুব দ্রুত মুহূর্তের ভেতরে কিছু একটা বানির ঘরের ভেতরে ঢুকে গেল। ব্যাপারটা দেখতে যায় বানির ঘরে ঢোকে। তার হাতে রুমির ইভিপি ডিটেক্টর যন্ত্রটা ছিল। প্যারানর্মাল সাউন্ড যেগুলো মানুষ শুনতে পায় না, এই যন্ত্র সেগুলো ডিটেক্ট করতে পারে। তো বানির ঘরে ঢুকতেই ইভিপি সেন্সর বিপ করতে শুরু করে। জয়ের মনে হয় আলমারির ভেতরে কিছু আছে। তাই সে আলমারিটা খুলতেই কোনো একটা শক্তি তাকে ভেতরে টেনে নেয়। জয়ের মনে হয় তার সামনে একাধিক আত্মা বসে আছে। তাই সে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তখনই রুমি এসে তাকে আলমারির ভেতর থেকে বের করে এবং বাইরে নিয়ে আসে। এদিকে কল্পনার পৃথ্বীর ফোন থেকে একটা মেডিকেল রিপোর্ট পায়। সে রিপোর্টটা ফরেন্সিক ডাক্তারের কাছে যাচাই করতে গেলে ডাক্তার জানায় খুব হাই ডোজের একটা ড্রাগ কখন কতটুকু ইউজ করতে হবে সেটার ব্যাপারে রিপোর্টে লেখা আছে। এই ড্রাগটা ইলিগেল এবং এটা হ্যালুসিনেশন এবং হিপনোটিজমের জন্য ইউজ করা হয়। এটা দেখে কল্পনা ধারণা করে পৃথ্বী কোনো ইলিগেল এক্সপেরিমেন্ট করছিল। এখানে দুটো পেশেন্টের ডাটা ছিল। একজন পেশেন্টের নাম উল্লেখ ছিল না, সেখানে নামের জায়গায় লেখা ছিল পেশেন্ট এক্স, আর আরেকটা পেশেন্টের জায়গায় লেখা ছিল জুড রোজারিও। তাই কল্পনা জুডকে খোঁজার নির্দেশ দেয় যাতে তার কাছ থেকে জানা যায় পৃথ্বী কিসের এক্সপেরিমেন্ট করছিল। এরপরে কল্পনা আত্মা হিলিংয়ে যায়। কিছুদিন ধরে তার মানসিক ডিপ্রেশন বেড়ে গেছে, তাই সে কিছুদিন থেরাপি নিতে চায়। আত্মা হিলিংয়ে সেই বাচ্চা ছেলে ওমরকেও আনা হয়েছিল। কল্পনা ওমরকে সেখানে বসে থাকতে দেখে, তবে সে এই ব্যাপারে মাথা ঘামায় না। আয়েশা এসে কল্পনাকে ভেতরে নিয়ে গিয়ে একটা বেডে শুইয়ে দেয় এবং তার মাথায় ATEM ব্যান্ড পরিয়ে দেয়। এরপরে কল্পনাকে হিপনোটিক সাজেশন দিতে শুরু করে। ফলে কল্পনা তার অতীত জীবনে হারিয়ে যায় এবং সুন্দর মুহূর্তগুলোকে হ্যালুসিনেট করতে থাকে। কিন্তু পরক্ষণেই কোনো একটা ভয়ঙ্কর স্মৃতির কারণে সে অস্থির হয়ে ওঠে। কল্পনা ইমোশনাল হয়ে আয়েশাকে জড়িয়ে ধরে এবং তারা একটু ঘনিষ্ঠ হয়ে পড়ে। আসলে ইয়াং বয়সে কল্পনার একজন বান্ধবী ছিল। সে আয়েশার মাঝে সে বান্ধবীর ছায়া খুঁজে পাচ্ছিল। এদিকে জয় বাড়ি ফিরলে তার মা খেয়াল করে তার হাতে কালশিটের দাগ। বানির আত্মা তার হাত ধরে টান মারায় এই দাগ হয়েছে। মা জিজ্ঞেস করে জয় ঠিকমতো ওষুধ খাচ্ছে না কেন। জয় বলে সে অন্ধকারের খপ্পরে পড়েছে, এসব ওষুধে তার কোনো কাজ হবে না। মা বোঝানোর চেষ্টা করে সে অসুস্থ,
তার হ্যালুসিনেশন হচ্ছে। জয় মানতে না চাইলে মা তাকে বাড়ির সামনের সিসি ক্যামেরার ফুটেজ দেখায়। জয় সেদিন পার্ক করে রাখা নিজেদের গাড়ির দৃশ্য দেখে ছটফট করছিল। এটা সেই সময়ের ফুটেজ। আসলে জয় যে ভাবছে সে গাড়িটাকে কভার দিয়ে ঢেকে রেখে দিয়েছে, কিন্তু আদতে সেখানে কোনো গাড়ি নেই। অ্যাক্সিডেন্টের পরে তাদের গাড়িটা ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ এতদিন গাড়িকে ঘিরে যা কিছু ঘটছিল সবটাই জয়ের হ্যালুসিনেশন ছিল। তবে জয়ের এই সমস্যা আরও অনেক আগেই শুরু হয়েছিল। ইনফ্যাক্ট পৃথ্বী তার রিসার্চের জন্য জয়কেও ইউজ করেছিল। সে জয়কেও ড্রাগ দিয়ে মাথায় এটিএম ব্যান্ড পরিয়ে হিপনোসিস সাজেশন দিত। জয়ও অবশ্য এই মুহূর্তগুলো খুব এনজয় করত। যাই হোক, কল্পনার পৃথ্বীর মেডিকেল রিপোর্ট থেকে যে জুড রোজারিওর নামটা পেয়েছে, এক্সপেরিমেন্টের পরে সেই জুডের লাইফ বদলে গিয়েছে। সে এখন পরিবার থেকেও দূরে থাকে। তার একটা মেয়ে আছে, কিন্তু সে মেয়ের কাছে যেতে পারে না। দূর থেকে মেয়েকে দেখে। এছাড়া সে সব মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। সে নিজেকে লুকিয়ে রাখে। তো জুড বাইরে বেরিয়ে নিজের মেয়েকে দেখছিল। এ সময় একজন সন্দেহজনক লোককে দেখে দৌড় দেয়, যদিও একটু পরে বুঝতে পারে এই লোকটা তাকে ফলো করছে না। এই সময় তার ফোনে অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যা হতে আর 50 মিনিট বাকি আছে, তাই সে দ্রুত চলে যায়। তবে বাড়ি ফেরার আগে লাইব্রেরিতে ঢুকে চেক করে দেখে একটা কমিক্স বুকের ডেলিভারি এসেছে কিনা। লাইব্রেরির মালিক তাকে দেখে খেপে যায়, কারণ এই বইটার জন্য সে প্রচুর জ্বালাতন করছিল। জুড তাকে জাস্ট একটা কমিক্স বুকের জন্য 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে দেয় এবং বলে যে কোনো মূল্যে সে বইটা চায়। ততক্ষণে সন্ধ্যা প্রায় লাগবে অবস্থা, তাই জুড দ্রুত বেরিয়ে যায়। গাড়িতে বাড়ি ফেরার পথে প্রায় অন্ধকার নেমে এসেছিল, তাই জুড তার ব্যাগে থাকা একটা গ্লো স্টিক জ্বালায়। সে বাড়ি ফিরে দেখে বাল্বটা কাঁপছে, তাই সে ছাতা খোলে। তার ছাতাতেও ইউভি লাইট লাগানো ছিল। অ্যাকচুয়ালি জুড অন্ধকার থেকে বাঁচতেই সবসময় লাইটের ব্যবস্থা রাখত। ঘরে ঢুকেই সে সবগুলো লাইট জ্বালিয়ে দেয়। তবে তার ঘরের লাইট একটু ভিন্ন। ঘরে সে নীল রঙের ইউভি আলো ইউজ করত। যাই হোক, এদিকে কল্পনা আয়েশার সাথে শুয়েছিল। তখন তার কাছে কনস্টেবলের ফোন আসে এবং সে দ্রুত বাণীর বাড়িতে গিয়ে দেখে বাণীর বাবা মা দুজনেই সুইসাইড করেছে। অ্যাকচুয়ালি রাতে যেটা ঘটেছিল, বাণীর মা উষ্মি আচমকা নিজের হাতের শিরা কেটে ফেলে এবং বলে অন্ধকারের খপ্পর থেকে কেউ বাঁচতে পারবে না। বাণীর বাবা উষ্মিকে বাঁচাতে ব্যর্থ হয়ে অসহায় হয়ে কাঁদতে শুরু করে। এ সময় সে একটা বাচ্চা মেয়ের আত্মাকে দেখতে পায়। আত্মাটা তাকে ছুরি দিয়ে নিজের হাতের শিরা কেটে ফেলতে প্রলোভিত করে, আর বাণীর বাবাও মন্ত্রমুগ্ধের মতো ছুরিটা তুলে নিয়ে নিজের হাতের শিরা কেটে ফেলে। কল্পনা জানতো 2-1 দিন আগে জয় এখানে এসেছিল, তাই সে জয়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তুলে আনার নির্দেশ দেয়। জয়ের সাথে রুমিকেও থানায় আনা হয়। জয় বলে অন্ধকার জীবিত হয়ে গেছে। অন্ধকার তার কালো ছায়া দিয়ে সবাইকে প্রলোভিত করছে এবং তাদের সুইসাইড করতে বাধ্য করছে। জয় কথাটা বলতেই বিদ্যুৎ চলে যায়। তবে তার কথা শুনে কল্পনা এবং কনস্টেবল দুজনেই হেসে ফেলে। তাদের কাছে এটা হাস্যকর লাগছিল। কল্পনার পৃথ্বীর ট্যাব থেকে পাওয়া মেডিকেল রিপোর্ট দেখিয়ে বলে পৃথ্বী ইলিগাল ড্রাগ দিয়ে এক্সপেরিমেন্ট করত। তখন জয় বলে হতে পারে এটা ইলিগাল ড্রাগ, কিন্তু পৃথ্বী এটা ভালোর জন্য ইউজ করত। পাশ থেকে রুমি অবাক হয়ে জিজ্ঞেস করে জয় এই ব্যাপারে কিভাবে জানতো। তখন জয় স্বীকার করে রিপোর্টে যে পেশেন্ট এক্স এর কথা উল্লেখ আছে, জয় নিজে সেই পেশেন্ট। পৃথ্বী জয়কে অ্যাডভান্স কোনো ল্যাবে নিয়ে যেত। এই ল্যাবে বিশেষ ধরনের থেরাপির বেড ছিল। সেখানে শোয়ানোর পরে তার মাথায় একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হতো। এরপরে তার অনুমতি নিয়েই পৃথ্বী তাকে ড্রাগের ডোজ দিত। ফলে জয়ের এক অন্যরকমের অনুভূতি হতো। সে কল্পনায় সুন্দর দুনিয়ায় হারিয়ে যেত। তার মন রিল্যাক্স হয়ে যেত। কল্পনা জিজ্ঞেস করে এই ল্যাবটা কোথায়। জয় বলে সে জানে না ল্যাবটা কোথায়। পৃথ্বী তাকে গোপনে সেখানে নিয়ে যেত, তাই সে ল্যাবটা কোথায় কখনোই জানতে পারেনি। কল্পনা তাকে জিজ্ঞাসাবাদ করছিল। এই সময় বাইরে গ্যাঞ্জাম হওয়ায় কল্পনা সেটা সামলাতে বাইরে চলে যায়। এই সুযোগে রুমি বাণীর কেস ফাইল থেকে বেশ কিছু ডকুমেন্টসের ছবি তুলে নেয়। বাইরে এসে তারা ছবিগুলো চেক করে। এখানে হোটেলের জানালার নতুন গ্লাসের ছবিও ছিল। এটা দেখে জয় বলে এটা ঠিক সেই জানালা স্বপ্নে যেখান দিয়ে সে বাণীকে পড়তে দেখেছিল। অন্ধকার এই জানালা দিয়েই বাণীকে নিয়ে গিয়েছিল। রুমি মেডিকেল রিপোর্টেরও একটা ফটো তুলেছিল। সেখান থেকে তারা জানতে পারে জুডের সাথেও জয়ের মতো এক্সপেরিমেন্ট করা হয়েছিল। তারা জুডকে খোঁজার আগে হোটেলে গিয়ে দেখতে চাইছিল কোনোভাবে বাণীর আত্মার সাথে যোগাযোগ করা যায় কিনা। তাই তারা হোটেলে ঠিক ওই রুমটাতেই ওঠে যেখানে বাণী মিসিং এর আগে ছিল। তো রুমি সাথে করে কয়েকটা যন্ত্র নিয়ে গিয়েছিল। আশেপাশে কোনো সুপারন্যাচারাল জিনিস থাকলে ওগুলোতে সিগন্যাল পাওয়া যাবে। রুমি বাথরুমে গেলে জয় একা বসেছিল। তখন একটা যন্ত্রে বিপ করতে শুরু করে। এ সময় সে বাণীর আত্মাকে হ্যালুসিনেট করে তাকে ফলো করে বারান্দায় চলে আসে।
এরপরে সে ওই জানালাটার দিকে চলে যায় যেখান দিয়ে অন্ধকার বাণীকে নিয়ে গিয়েছিল। একটু পরে রুমি বাথরুম থেকে বেরিয়ে দেখে জয় রুমে নেই আর তার যন্ত্রটাও প্রচুর বিপ করছে। ততক্ষণে কল্পনাও খবর পেয়ে গিয়েছিল জয় আর রুমি বাণীর রুমে উঠেছে, তাই সেও সেখানে চলে আসে। রুমি কল্পনাকে গুরুত্ব না দিয়ে তার যন্ত্রের সিগন্যাল ট্র্যাক করে জানালার কাছে এসে দেখে যে কোনোভাবে জয় বাইরে চলে গেছে। সে জয়কে ডাক দিলে জয় একবার তাকায় ঠিকই, কিন্তু সাড়া দেয় না, কারণ জয় তখন পৃথ্বীকে হ্যালোসিনেট করছিল। সে পৃথ্বীকে ফলো করে রাস্তার পাশে চলে যায়। তখন পৃথ্বী তাকে হাত ধরে টেনে রাস্তার মাঝখানে নিয়ে যায়। একটা গাড়ি জয়কে উড়িয়েই দিচ্ছিল, তবে একদম লাস্ট মুহূর্তে কল্পনা তাকে বাঁচিয়ে নেয়। তখন জয়ের সেন্স ফিরে আসে। তারপরে কল্পনা জয়কে তার বাড়িতে নামিয়ে দেয়। রুমি কল্পনাকে বলে, আপনি জয়কে বাঁচাতে গেলেন, তার মানে আপনিও নিশ্চয়ই কিছু দেখেছেন। কল্পনা সেই প্রশ্নের উত্তর না দিয়ে ওয়ার্নিং দেয় তারা যেন বাণীর কেসে আর মাথা না ঘামায়। জয়ের সাথে যখন এগুলো হচ্ছিল একই সময় জুডের সাথেও একই ব্যাপার ঘটছিল। জুড হ্যালুসিনেশনে জয়কে দেখতে পায়। তারপর সে সার্চ করে জানতে পারে জয় পৃথ্বীর ভাই। এতে সে বুঝে যায় জয়ও তার মতো একই সমস্যা ফেস করছে। জুড একজন দক্ষ আইটি টেকনিশিয়ান ছিল, তাই সে জয়ের ফোন হ্যাক করে তাকে মেসেজ পাঠায়। সে জয় এবং বাণীর ব্যাপারে জানে, তাই আগামীকাল সকাল 10টায় জয় যেন তার সাথে দেখা করে। যাই হোক, এদিকে ওমরকে আত্মা হিলিংয়ে আনার পরে তার ওপর সিক্রেটলি এক্সপেরিমেন্ট শুরু হয়। একটু পরে আত্মা হিলিং প্রতিষ্ঠানের মালিক মিস্টার উবেরাই প্রতিনিধি এবং ইনভেস্টরদের সাথে অনলাইন মিটিংয়ে বসে। ইনভেস্টররা উবেরাই অ্যান্টি ডিপ্রেশন প্রজেক্টে অনেক টাকা ইনভেস্ট করেছে, কিন্তু এখনও লাভের মুখ দেখতে পায়নি। এমনকি তাদের ইলিগাল দামি ড্রাগের এক্সপায়ারি ডেটও কয়েক মাসের ভেতরে পার হয়ে যাবে। তবে উবেরাই জানায় আগামী বছরে তারা 4 গুণ বেশি লাভ করবে, আর এই জন্য সে একটা প্ল্যান করে রেখেছে। তারা এতদিন মানুষকে ডিপ্রেশন থেকে বের হবার চিকিৎসা দিত, কিন্তু এখন তারা মানুষের মাঝে ডিপ্রেশন ছড়িয়ে দেবে। এতে তাদের প্রতিষ্ঠানে প্রচুর রোগী আসবে এবং প্রচুর অ্যান্টি ডিপ্রেশনে ড্রাগ সেল করতে পারবে। উবেরের প্ল্যান শুনে সবাই ঠান্ডা হয়ে যায়। এদিকে জয় এবং রুমি জুডের অ্যাড্রেসে পৌঁছে যায়। জুড তাদেরকে বলে গতরাতে হোটেলে জয়ের সাথে কি হয়েছে এটা সে জানে। শুধু তাই না, বাণীর সাথে কি ঘটেছিল এটা জয়ের মতো জুডও স্বপ্নে দেখতে পেয়েছিল। জুড তাদেরকে একটা কমিক বুক দেখায়। এই বইতে একটা অন্ধকার সত্তার কথা উল্লেখ আছে, যেটা গুহাতে লুকিয়ে থাকতো এবং মানুষকে গ্রাস করত। কিন্তু সমস্যা হলো কমিক্স বইয়ের লাস্টের পেজগুলো নেই। সেখানেই অন্ধকারকে প্রতিহত করার উপায় লেখা ছিল। তাই সেগুলো জানার জন্য জুড বইয়ের আরেকটা কপি খুঁজছে। তো জুড অ্যানালাইসিস করে জানতে পেরেছে দিনের বেলায় অন্ধকারের তেমন পাওয়ার থাকে না, শুধুমাত্র রাত হলেই অন্ধকার জেগে ওঠে। সে অন্ধকার থেকে বাঁচতে একটা উপায়ও বের করেছে। সে গ্লো স্টিকটা দেখিয়ে বলে এটাতে ঠিক সূর্যের মতো ইউভি লাইট আছে, তাই এটা অন্ধকারকে দূরে রাখবে। এছাড়া সে ছাতাতেও ইউভি লাইট লাগিয়ে রেখেছে যাতে অন্ধকার তার কাছে পৌঁছাতে না পারে। জয় এবং রুমি জুডের কমিক বইয়ের কাহিনী বিশ্বাস করছিল না। পৃথ্বী জুডের সাথে এক্সপেরিমেন্ট করেছিল, তাই জয় তার কাছে ক্ষমা চায়। তখন জুড বলে পৃথ্বী তার সাথে খারাপ কিছু করেনি, বরং একমাত্র পৃথ্বী তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। জুড ডিজিটাল ফ্রড কেসে জেলে গিয়েছিল। তখন আত্মা হিলিং থেকে তাকে অফার করা হয় সে যদি তাদের ওখানে থেরাপি নেয় তাহলে তার জেলের সাজা কমিয়ে দেওয়া হবে। এই জন্য জুড নিয়মিত থেরাপি নিচ্ছিল। একদিন পৃথ্বী তার কাছে এসে বলে তাদের সাথে থেরাপির নামে যা করা হচ্ছে তা অত্যন্ত ডেঞ্জারাস। যারাই এখানে থেরাপি নিচ্ছে তাদের হ্যালুসিনেশনের সিনড্রোম বেড়ে যাচ্ছে। তারা অন্য সময়েও বিভিন্ন জিনিস হ্যালুসিনেশন করছে। যদিও পৃথ্বী তখনও জানতে পেরেছিল না অ্যাকচুয়ালি এখানে কি এক্সপেরিমেন্ট করা হচ্ছে। পৃথ্বী এখানে আরেকজনের আন্ডারে কাজ করত, তাই সেও এই রহস্য খোঁজার চেষ্টা করছিল। হয়তো শেষ পর্যন্ত পৃথ্বী এমন কিছু জানতে পেরেছিল যার জন্য তাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়া হয়। এখানে আরেকটা ব্যাপার হলো বাণীর ঘটনাটা জুড এবং জয় জানলো কিভাবে। আসলে থেরাপির ওই চেয়ারে যাদের কি বসানো হয় তারা সবাই একে অপরের সাথে কানেক্ট হয়ে যায়। ওখানে যেহেতু বাণী, জয় এবং জুড 3 জনকেই থেরাপি দেওয়া হয়েছিল, তাই তারা একে অপরের সাথে কানেক্ট হয়ে গেছে। তো পুরো ব্যাপারটা জানার পরে তারা জুডকে জিজ্ঞেস করে তাকে কোথায় থেরাপি দেওয়া হতো। তখন সে আত্মা হিলিংয়ের নামটা বলে। নামটা শুনে রুমি চমকে ওঠে, কারণ গতরাতে হোটেলে বাণীর রুমে থাকার সময়ে তার ইভিবি রেকর্ডারে একটা শব্দ রেকর্ড হয়েছে। রুমি শব্দটা জয়কে শোনায়। একটা সুপার ন্যাচারাল অদৃশ্য কণ্ঠ বারবার আত্মা বলছে। যদিও জুড বলে শব্দটা আত্মা না, বরং শব্দটা তামা, কারণ কমিক্সে অন্ধকারের নাম তামা লেখা আছে। যদিও রুমি জুডের কথা পাত্তা দেয় না। সে ভাবে
অদৃশ্য আত্মাটা হয়তো বাণী, আর সে তাদের আত্মা হিলিং এর ব্যাপারেই বলেছে। যাই হোক, এদিকে কল্পনা একটা ট্রিক্স খাটায়। সে এসিপি এবং ইন্সপেক্টর নায়কের কাছে গিয়ে বলে সে জুডের লোকেশন ট্র্যাক করে ফেলেছে। আজকে সে একটা জায়গায় জুডের সাথে দেখা করতে যাবে। তাই নায়ক আত্মা হিলিং এর সেই গুন্ডাটাকে এই কথাটা জানিয়ে দেয়। তাই গুন্ডাটা জুডকে খুন করার জন্য সেই জায়গায় পৌঁছে যায়। কিন্তু সেই জায়গা গিয়ে দেখে এটা আসলে একটা সেটআপ ছিল। ওই জায়গায় আগে থেকেই কল্পনা কনস্টেবলকে নিয়ে ঘাপটি মেরেছিল। ফলে সে আর কল্পনা মুখোমুখি হয়ে যায় এবং দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। গুন্ডাটা কল্পনার হাত ভেঙে দেয় এবং তার শরীরে একটা ইনজেকশন পুশ করার চেষ্টা করে। তবে সঠিক সময়ে কনস্টেবল চলে আসায় গুন্ডাটা পালিয়ে যায়। এরপরে কল্পনা এসে এসিপিকে গুন্ডাটার স্কেচ দেখিয়ে বলে বাণী যেদিন মিসিং হয় সেদিন বাণী দৌড়ে হোটেলে ঢুকেছিল, আর ঠিক 15 মিনিট পরে এই লোকটাও হোটেলে ঢুকেছিল। আবার আজ জুডকে খুনের উদ্দেশ্যে এসে একই লোক তাকেও অ্যাটাক করেছিল। তাই সে ধারণা করে বাণীর মিসিং এর পেছনে এই লোকের হাত আছে। এছাড়া কল্পনা ইনজেকশনটাও ফরেন্সিকে পাঠিয়েছিল। ফরেন্সিক রিপোর্টে জানা যায় ওটা থেরাপির জন্য ইউজ করা সেম ড্রাগ। যেহেতু ড্রাগটা ব্যান করা হয়েছে তাই তারা খোঁজ নেয় ড্রাগটা কে আমদানি করেছে। তখন উবার লাইফ ফার্মার নামটা বেরিয়ে আসে, আর আত্মা হিলিং উবার লাইফ কোম্পানিরই একটা অংশ। তাই কল্পনা জিজ্ঞাসাবাদের জন্য আত্মা হিলিং এ চলে যায়, যদিও কেউই এই ব্যাপারে মুখ খোলে না। এদিকে জয় আর রোমিও থেরাপি নেওয়ার নাম করে আত্মা হিলিং এ আসে। জয় অন্য পেশেন্টদের সাথে বসে যায়। তখন তার মাথায় অ্যাটেম ব্যান্ড পরিয়ে দেওয়া হয়। ঠিক একই ব্যান্ড থেরাপির সময় তাকে পৃথ্বী পরিয়ে দিত। তো ব্যান্ড পরিয়ে দেবার পরে তাদের ব্যান্ডের সেন্সরগুলো অ্যাক্টিভেট করে দেওয়া হয়। তখন জয়ের আবারও হ্যালুসিনেশন হয়। সে দেখতে পায় কেউ একজন রুমির মাথায় ড্রিল মেশিন ঢুকিয়ে দিচ্ছে। এটা দেখে সে চিৎকার দিয়ে জেগে ওঠে। তবে বেরিয়ে আসার আগে জয় ব্যান্ডটা চুরি করে নিয়ে আসে। এরপর সে আর রুমি জুডের কাছে গিয়ে ব্যান্ডটা তাকে দেয়। জুড জানায় এই ব্যান্ডের ভেতরে ডেটা স্টোরেজ করে রাখার ফ্যাসিলিটিস আছে, তাই সে ডেটাগুলো ডিক্রিপ্ট করার চেষ্টা করবে। অন্যদিকে ওমরকে নিয়ে আবারও এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। তাকে থেরাপির চেয়ারে বসিয়ে হিপনোটিক সাজেশন দেওয়া হচ্ছিল। ওমর অন্য একটা দুনিয়াকে হ্যালুসিনেট করছিল। তবে কল্পনার জগতে থাকলেও তার নিজের ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। তাকে যে সাজেশন দেওয়া হচ্ছিল কল্পনার জগতে সে ওটাই করছিল। এবার তার সামনে ঠিক তারই অবয়বের একটা ছায়ামূর্তি হাজির হয়। অন্য কেউ হলে ভয় পেয়ে যেত। ইভেন বাণীর সামনে যখন এরকম প্রতিমূর্তি এসেছিল সে ভয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু ওমর তার প্রতিবিম্বকে ভয় পাবার বদলে সেটা টাচ করে দেখে। ওমরের এই স্পেশালিটি দেখে তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা ডাক্তার সাহাই খুব খুশি হয়। আর এই ডাক্তার সাহাই কিন্তু বর্তমানে কোমায় থাকা পৃথ্বীরও চিকিৎসা করছিল। অর্থাৎ পৃথ্বী এখানে সাহায়ের আন্ডারে কাজ করত এবং এই পুরো চক্রটার পেছনে ডাক্তার সাহায়েরও হাত আছে। যাই হোক, এদিকে গুন্ডাটা কল্পনাকে আটকানোর জন্য আয়শাকে অ্যাটাক করে এবং কল্পনাকে ব্ল্যাকমেল করে বলে যদি সে বাণীর কেসটা ক্লোজ না করে তাহলে গুন্ডাটা আয়শার ক্ষতি করে দেবে। কল্পনা এবার খুব রেগে যায়। তার ধারণা গুন্ডাটাকে তার কলিগ ইন্সপেক্টর নায়ক হেল্প করছে। তাই সে নায়কের কাছে গিয়ে তার কপালে বন্দুক ধরে জিজ্ঞেস করে সে কার হয়ে কাজ করছে। এ সময় সেখানে এসিপি চলে আসে এবং কল্পনাকে আটকায়। পরের দিন কল্পনাকে কমিশনার অফিসে ডাকা হয়। সে তো ধরেই নিয়েছিল তাকে সাসপেন্ড করা হবে। তবে গিয়ে দেখে এরকম কিছুই না, বরং সেখানে কমিশনারের সাথে স্পেশাল ব্রাঞ্চের বারট নামের একজন অফিসার বসেছিল। বারট কল্পনার কেসটাতে বেশ ইন্টারেস্টেড ছিল। বারট জানায় কল্পনার যে গুন্ডাটার সাথে ঝামেলা হয়েছে তার নাম দারিউস কপার। সে খুবই সাংঘাতিক একজন ক্রিমিনাল। সে আগে ইন্টেলিজেন্স ব্যুরোতে ছিল, তাই সে অনেক স্কিলফুল। স্পেশাল ব্রাঞ্চ অনেকদিন ধরে তাকে ট্র্যাক করছে, কিন্তু সে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল। তবে কল্পনার ইনভেস্টিগেশনের মাধ্যমে দারিউস আবারও তাদের ট্র্যাকে চলে এসেছে। তাই সে দারিউসকে ধরার জন্য কল্পনাকে সব রকম হেল্প করার কথা জানায়। এদিকে ডাক্তার সাহাই আবারও ওমরকে নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। থেরাপি শেষে সে ওমরকে জিজ্ঞেস করে আজকে তার কেমন লেগেছে। ওমর জানায় আজকে সে খুব মজা পেয়েছে। তার মতো দেখতে যে ছায়ামূর্তি বা অন্ধকারটা আছে সে তার সাথে বন্ধুত্ব করে নিয়েছে এবং দুজনে আজ লুকোচুরি খেলেছে। ওমরের কথায় সাহাই বেশ অবাক হয়ে যায়, কারণ এর আগে কারো উপরে পরীক্ষা চালিয়ে এতটা ইমপ্রুভমেন্ট দেখা যায়নি। যেমন মাসখানেক আগে এই একই চেয়ারে বসিয়ে পৃথ্বী বাণীকে থেরাপি দিচ্ছিল। থেরাপি চলাকালীন হঠাৎ বাণী প্রচণ্ড কাঁপতে শুরু করে। পৃথ্বী সব প্রসিডিওরও বন্ধ করে দিচ্ছিল। তখন বাণী তার কলার চেপে অনর্গল একটা বাক্য বলতে শুরু করে তামা তাপাতা সুপাহিতা। আতঙ্কিত হয়ে পৃথ্বী অ্যাটেম ব্যান্ডটা খুলে দিতেই বাণী স্বাভাবিক হয়ে যায়।
কিন্তু সে প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল আর বলছিল অন্ধকার তাকে তাড়া করছে। এই বলে সে দৌড়ে পালিয়ে যায়। তো এরপরে পৃথ্বী শাহের কাছে এসে এই ব্যাপারে জিজ্ঞেস করলে শাহাই সত্যিটা জানায় যে তারা অন্ধকারের ওপরে এক্সপেরিমেন্ট করছে। এটা শুনে পৃথ্বী বিরোধিতা করে বলে মানুষের ওপরে এক্সপেরিমেন্ট করাটা অন্যায় হচ্ছে। শাহাই অবশ্য ব্যাপারটা পাত্তা না দিয়ে পৃথ্বীকে বলে সে নির্দেশ মেনে কাজ করতে না পারলে চাকরি ছেড়ে দিক। তবে পৃথ্বী জানতে চাইছিল এক্স্যাক্টলি এরা কি করছে, তাই সে আর আপত্তি না করে চাকরিতে থাকার সিদ্ধান্ত নেয়। যদিও এর পরেই পৃথ্বীর অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক, জয়ের মা সিদ্ধান্ত নিয়েছে পৃথ্বীর লাইফ সাপোর্ট অফ করে দেবে, আর লাইফ সাপোর্ট অফ করা মানেই মৃত্যু নিশ্চিত। জয় মাকে এমনটা না করতে অনেক অনুরোধ করে, কিন্তু মায়ের ধারণা পৃথ্বীর ঘটনার জন্য জয়ের লাইফও নষ্ট হয়ে যাচ্ছে, তাই সে এরকম কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তো মাকে আটকাতে জয় অন্য কোনো উপায় খুঁজছিল, তাই সে হেল্প নেবার জন্য কল্পনাকে ডাকে। কল্পনা জানায় গার্জিয়ান চাইলে পেশেন্টের লাইফ সাপোর্ট অফ করতেই পারে, এটা লিগ্যাল, তবে কোর্টের মাধ্যমে এটাকে আটকানো সম্ভব। জয় তার কাছে হেল্প চাইলে সে বলে তোমাদের পারিবারিক ব্যাপারে আমি নাক গলাবো না। তখন জয় তাকে প্রপোজাল দেয় যদি কল্পনা তাকে হেল্প করে তবে সে জুটকে কল্পনার কাছে এনে দেবে। এটা শুনে কল্পনা রাজি হয়ে যায় এবং জয় জুটকে কল্পনার সামনে নিয়ে আসে। পুলিশ দেখে জুট জয়ের উপরে খুব আপসেট হয়, তবে কল্পনা ভরসা দেয় সে তাদের হেল্প করবে, তাদের কোনো সমস্যা হবে না। জুট বলে অন্ধকারের হাত থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। আমরা অন্ধকারকে দেখতে না পেলেও অন্ধকার আমাদের সবকিছু দেখতে পায়, আর অন্ধকার আমাদের এতটাই বশ করে নেয় যে সেটা আমাদের সুইসাইড করতে বাধ্য করে, যেমনটা বাণীর সাথে ঘটেছে। বাণীর কথাটা শুনে কল্পনা চমকে ওঠে। তখন জুট বলে সে এবং জয় স্বপ্নে নিজেদের চোখে বাণীকে জানালা থেকে ঝাঁপিয়ে পড়তে দেখেছে। ব্যাপারটা স্বপ্নে দেখেছে শুনে কল্পনা বেশ আশাহত হয়। সে ভাবে জুট আউল ফাউল কথাবার্তা বলছে, তাই সে রাগ করে চলে যাচ্ছিল। তখন জুট বলে ওঠে দারিওসের পুলিশ ডিপার্টমেন্টের সাথে কানেকশন আছে, আর বাণীর মৃত্যুর পেছনেও দারিওসের হাত আছে। এটা শোনা মাত্র কল্পনা আবারও ফিরে আসে, কারণ দারিওসও তো তারও প্রাইম সাসপেক্ট। তো কল্পনা স্পেশাল ব্যুরোর বারোটের কাছে গিয়ে জানিয়ে দেয় দারিওস কেন ইলিগ্যাল এক্সপেরিমেন্ট করছে। এদিকে জয়, রুমি এবং জুটের বাড়িতে ফিরে আসে। যেহেতু জয় কল্পনাকে হেল্প করেছে, তাই কল্পনা কোর্টে আপিল করে পৃথ্বীর লাইফ সাপোর্ট খুলে দেবার ব্যাপারটা আটকে দেয়। এতে জয় খুবই আনন্দিত হয়। রুমি জুটের বাড়ির দেয়ালে বাচ্চার ফটো দেখে তার ব্যাপারে জিজ্ঞেস করলে জুট বলে সে মেয়ের সাথে সুখী সাধারণ জীবন কাটাতে চাইছিল, কিন্তু সে এখন অন্ধকারের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। মাঝে মধ্যে একটা টুইন তার ইমাজিনেশনে এসে খুবই ত্যক্ত করে। তার মনে হয় তার ভেতরের ভয়, আতঙ্ক, সিক্রেট সব অন্ধকার ছায়ামূর্তি হয়ে সামনে দাঁড়িয়ে আছে। জয় বলে ওঠে তারও ঠিক একই অনুভূতি হয়। তারা কথা বলছিল, এ সময় পিসিতে সিগন্যাল দেয় জয়ের চুরি করে আনা অ্যাটেম ব্যান্ডের ডেটাগুলো ডিক্রিপ্টেড হয়ে গেছে। তো তারা ফাইল চেক করে উবার ফার্মার একটা ডেটাবেস পায়। সেখানে আলফা, বেটা, থেটা, ডেল্টা, গামা নামের ফোল্ডার করা ছিল। জয় জানায় এগুলো এক একটা রেডিও ওয়েভের নাম। এই ওয়েভগুলোই ওরা ব্যান্ডের মাধ্যমে মানুষের ব্রেইনে পাঠায়। বিশেষ করে ওরা গামা ওয়েভটা নিয়েই বেশি এক্সপেরিমেন্ট করত। তারা ফোল্ডারে ঢুকে হাজার হাজার মানুষের ডেটা দেখতে পায়। জয় জুটের নামটা সার্চ করতে বললে জুট সার্চ করে দেখে সেখানে তার মস্তিষ্কের ডেটাও স্টোরেজ করা হয়েছে। অর্থাৎ উবার ফার্মার এই এক্সপেরিমেন্টে গামা ওয়েভের মাধ্যমে মানুষের মস্তিষ্কের সিগন্যাল রিড করা হতো এবং সেই সিগন্যাল অনুযায়ী মানুষের সমস্ত মেমোরি কপি করে নেওয়া হতো। তো ভিকটিমদের লিস্টে পৃথ্বীর নাম দেখে তারা বেশ অবাক হয়। আসলে বাণীকে নিয়ে এক্সপেরিমেন্টের পরে পৃথ্বী নিজেও এই এক্সপিরিয়েন্স নিতে চাইছিল, তাই সে সাহায্যের সহযোগিতায় নিজে থেরাপির বেডে শয় এবং অ্যাটেম ব্যান্ডের মাধ্যমে থেরাপি নেয়। ফলে সেও বাণীর মতো ফিল করতে পারে একটা অন্ধকার অবয়ব তাকে গ্রাস করার চেষ্টা করছে। আর পুরো প্রসেস শেষ হবার পরে পৃথ্বী বুঝে যায় এই থেরাপি মানুষের ডিপ্রেশন দূর করতে দেওয়া হয় না, বরং এর পেছনে অন্য কোনো কারণ আছে। সে সাহাইকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সাহাই স্বীকার করে শখানেক বছর আগে ইন্ডিয়ানদের এভারেজ গড়ায়ু ছিল 20 থেকে 22 বছর, তবে অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন ইত্যাদির মাধ্যমে তাদের গড়ায়ু 70 বছরে ঠেকেছে। কিন্তু তারা চায় মানুষকে অমর করে দিতে। তারা যদি সফলভাবে মানুষের ব্রেইনকে কপি করে স্টোরেজ করে রাখতে পারে তাহলে তাকে অমর করে দেওয়া যাবে, কারণ মানুষের অস্তিত্ব তার ব্রেইনে। তার এই ব্রেইনকে আবারও অন্য কারোর শরীরে ইনস্টল দিয়ে তাকে জীবিত করে তোলা যাবে। এভাবে তারা মৃত্যুকেও হার মানিয়ে দেবে। তো এটাই ছিল মূলত তাদের এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্য। যাই হোক, তারা ফোল্ডারের ভেতরে ওমরের নামেও একটা ফাইল পায়, কিন্তু ওমরের ব্যাপারে তেমন কোনো ডেটা তখনও স্টোর হয়েছিল না। জুট বলে ওঠে এই সমস্ত কাহিনী কমিক্স বুকের সাথে মিলে যাচ্ছে। কমিক্স বুকেও একটা বাচ্চার কথা উল্লেখ আছে,
আর সেখানে যে মনস্টারের কথা বলা হয়েছে সেটার নাম তামা। তবে ওরা জুডের কথাকে গুরুত্ব দেয় না। এদিকে আরেকটা অঘটন ঘটে যায়। ডাক্তার সাহাই পৃথ্বীকে একটা বিশেষ ড্রাগ ইনজেক্ট করে, যার কারণে পৃথ্বীর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। এরপরে জয়ের কাছে খবর আসলে সে ছুটে হাসপাতালে চলে যায়। সাহাই জয় এবং তার মাকে বোঝায় পৃথ্বীর স্ট্রোক হয়েছে, সাথে এটাও বলে পৃথ্বী বেঁচে থাকতে তার অর্গান ডোনেট করে গিয়েছিল, তাই তাকে এখন ওটিতে নিয়ে যেতে হবে। জয় ভাইয়ের পাশে বসে কাঁদছিল। তখন আবারও তার হ্যালুসিনেশন হয় এবং দেখতে পায় তার অন্ধকার ছায়া অবয়বটাও সামনে বসে কাঁদছে। এটা দেখে সে আঁতকে উঠে চিল্লাতে শুরু করে। সে বলে পৃথ্বী এখনো মরেনি। পৃথ্বীকে যতক্ষণ না অন্ধকার এসে নিয়ে যাচ্ছে ততক্ষণ সে মরবে না। অন্ধকার পৃথ্বীর কাছে আসলে সে বুঝতে পারত, তাই সে বারবার দাবি করে পৃথ্বী এখনো বেঁচে আছে। এমনকি সে সাহায়ের কলার চেপে ধরে বলে, তুই মিথ্যা বলছিস, আমার ভাই অবশ্যই বেঁচে আছে। জয়ের আহাজারি দেখে কল্পনারও খুব খারাপ লাগে, তাই সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। একটু পরে আয়েশা তার সাথে দেখা করতে আসে। রাতে তারা একসাথে ঘুমাচ্ছিল। মাঝরাতে কল্পনার ঘুম ভেঙে যায়। আওয়াজ পেয়ে সে পাশের রুমে গিয়েই বাণীর আত্মাকে মেঝেতে বসে থাকতে দেখতে পায়। বাণীর আত্মা কল্পনার পাশে আঙ্গুল দিয়ে ইশারা করলে কল্পনা সেদিকে তাকিয়ে দেখে আরেকটা আত্মা এগিয়ে আসছে। সে আত্মাটা কল্পনার পেছনে ইশারা করলে কল্পনা পেছনে ঘুরে দেখে তার মতো অবয়বের অন্ধকার ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। এ সময় সবগুলো কল্পনার দিকে এগিয়ে এসে বারবার তামা তাপাতা সুপাহিতা বাক্যটা উচ্চারণ করতে শুরু করে। এতে কল্পনা প্রচণ্ড ঘাবড়ে গিয়ে চিৎকার করলে আয়েশা ছুটে এসে তাকে শান্ত করে। এদিকে পৃথ্বীর বডিটা আত্মা হিলিংয়ে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সাহাই পৃথ্বীকে সিক্রেট রিসার্চ রুমে নিয়ে গিয়ে আরেকটা ড্রাগের ইনজেকশন পুশ করতেই আশ্চর্যজনকভাবে পৃথ্বী বেঁচে ওঠে। তবে পৃথ্বী এখনও কোমায় ছিল, তাই সাহাই তাকে কোমায় থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে। সে পৃথ্বীকে একটা মেশিনে শুইয়ে দিয়ে তার স্টোরেজ করে রাখা স্মৃতির ডেটাবেস তার মস্তিষ্কে ইনপুট দিতে শুরু করে। এতে পৃথ্বী আবারও আগের মতো স্বাভাবিক হয়ে উঠতে পারবে। এদিকে ভাইয়ের শোকে জয়ের প্যানিক অ্যাটাক হয়েছিল, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সাইকিয়াট্রিস্ট জয়ের হাত পা বেঁধে রেখেছিল, কারণ সে এখনও জয়ের অন্ধকারের ব্যাপারে বলা কথাগুলো অবিশ্বাস করছিল। তবে এ সময় সেখানে কল্পনা চলে আসে এবং জানায় জয় যা বলছে সব সত্যি। আত্মা হিলিংয়ে আসলেই ইলিগাল এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে। এটা শোনার পর জয়ের মা জয়কে মুক্ত করে দেয়। কল্পনা বলে সেদিন সে জয়কে যখন রাস্তার ওপর থেকে বাঁচিয়েছিল, সেদিন জয়ের হাত চেপে ধরার সময়ে কল্পনাও অন্ধকারের ছায়া দেখেছিল। এটা শুনে রুমির মনে পড়ে বাণীর মাও তো কখনো থেরাপি মেশিনে যায়নি, তবুও সে অন্ধকারের ছায়া দেখেছিল, কারণ সেও বাণীকে টাচ করেছিল। অর্থাৎ এই অন্ধকার নামক রহস্যময় জিনিসটা ছড়িয়ে পড়ছে এবং দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। কল্পনা বলে এটা যদি ওই মেশিনের সাথে কানেক্টেড হয়ে থাকে তাহলে সবার আগে মেশিনগুলোকে ধ্বংস করতে হবে, কিন্তু তার জন্য আত্মা হিলিং এর সার্চ ওয়ারেন্ট লাগবে। তাই সে ওয়ারেন্ট ম্যানেজ করতে বেরিয়ে যায়। তখন জয় রুমিকে বলে তার জন্যই পৃথ্বীর এই অবস্থা। দুর্ঘটনার দিন রাতে জয় প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গিয়েছিল, তাই সে সুইসাইডের জন্য ছাদের কার্নিশে দাঁড়ায়। তবে সে ঝাঁপ দেবার আগেই পৃথ্বী তাকে বাঁচিয়ে নেয়। পৃথ্বী জয়ের মেন্টাল থেরাপি বন্ধ করে দিয়েছিল, এই জন্য জয় তার ওপরে খুব ক্ষেপেছিল। পৃথ্বী তাকে বোঝানোর চেষ্টা করে এই ট্রিটমেন্টে ঝামেলা আছে, ওখানকার মেন্টাল থেরাপিতে ডিপ্রেশন ভালো হবে না, বরং ওখানে সবার ওপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। কিন্তু মেশিনে শুলেই জয়ের বেটার ফিল হতো, তাই সে থেরাপি নিতে যাবার জন্য প্রচুর জেদ ধরে। থেরাপির ব্যবস্থা না করলে সে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, এরকমই জেদ দেখাতে থাকে। তাই পৃথ্বী জয়কে নিয়ে আত্মা হিলিংয়ে যাবার জন্য গাড়ি নিয়ে বের হয়, কিন্তু পথেই অন্ধকার তাদের গাড়িতে অ্যাটাক করে। অন্ধকার পৃথ্বীর মাথাটাকে বারবার গাড়ির হুইলের সাথে আঘাত করে। এভাবে এক পর্যায়ে ব্যালেন্স হারিয়ে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। তাই জয় যদি সেদিন জেদ না করত তাহলে হয়তো পৃথ্বীকে বিপদে পড়তে হতো না। যাই হোক, কল্পনা আত্মা হিলিং এর সার্চের ওয়ারেন্ট বের করে আনে। জয় যেহেতু অসুস্থ ছিল তাই তাকে হাসপাতালে রেখেই কল্পনা এবং রুমি আত্মা হিলিংয়ে যাবার সিদ্ধান্ত নেয়। তবে তারা সাথে করে জুটকেও নিয়ে যাবে, কারণ জুট যেহেতু ওখানে থেরাপি নিয়েছিল তাই সে জানে থেরাপির মেশিনগুলো কোথায় রাখা হয়। তো এরপরে তারা সেখানে যায়। রুমি জয়কে ভিডিও কলে কানেক্ট রাখে যাতে সেও এখানকার সবকিছু দেখতে পারে। কল্পনা পুরো বিল্ডিংকেই লক করে দেয় যাতে কেউ বের হতে না পারে। যদিও এখানেই একটা সিক্রেট চেম্বারে পৃথ্বীকে কোমা থেকে বের করে আনার প্রসেস চলছিল, কিন্তু কল্পনারা জায়গাটা খুঁজে বের করতে পারে না। এদিকে ততক্ষণে পৃথ্বী সত্যি কোমা থেকে বেরিয়ে আসে। সাহা একটা অসম্ভব কাজকে সম্ভব করে দেখায়। কিছুক্ষণের মধ্যে পৃথ্বীর সেন্সও ফিরে আসে এবং সে স্বাভাবিকভাবে কথাবার্তাও বলতে পারে। অবশ্য সাহায় এমনি পৃথ্বীর জ্ঞান ফেরায়নি। অ্যাক্সিডেন্টের আগে পৃথ্বী জানতে পেরেছিল থেরাপির মেশিনে কি সমস্যা আছে।
থেরাপির মেশিনের সমস্যার কারণেই বানি এবং জায়ের সাথে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। তাই সাহাই জানতে চাইছিল মেশিনে অ্যাকচুয়ালি কি সমস্যা আছে, কিন্তু পৃথ্বী আর তাকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে কিছুতেই বলছিল না। সাহায়ের সাথে দারিউসও দাঁড়িয়েছিল। তার এমনিতেই ধৈর্য কম, তার উপরে আবার যে কোনো সময় পুলিশ তাদের সিক্রেট চেম্বারে পৌঁছে যাবে। তাই সে পৃথ্বীকে টর্চার করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। তখন সাহাই কোনো রকমে দারিউসকে সরিয়ে নেয়। এ সময় আরেকটা ঘটনা ঘটে যায়। হঠাৎ ঘরের ইলেকট্রিসিটি কলাপস করে, বাইরে থাকা রুমির যন্ত্রেও বিপ করতে শুরু করে। এতে রুমি বুঝতে পারে এখানে কোনো সুপারন্যাচারাল কিছু রয়েছে। এদিকে পৃথ্বী প্রচণ্ড ঘাবড়ে গিয়ে বলে অন্ধকার এখানে চলে এসেছে। কয়েক মুহূর্তের ভেতরে অন্ধকার পৃথ্বীর ওপরে ভর করে, ফলে সে অস্থির হয়ে ছটফট করতে শুরু করে। এ সময় পৃথ্বীর সাথে জায় এবং জুডও কানেক্ট হয়ে গিয়েছিল, কারণ যারাই ওই মেশিনে ঢুকেছিল তাদের কোনো একজনের সমস্যা হলে বাকিরাও কানেক্ট হয়ে যায় এবং তার সাথে ঘটা ঘটনাটা দেখতে পায়, যেমনটা বানির মৃত্যুর সময় ঘটেছিল। বানির দুর্ঘটনার সাথে কানেক্ট হয়ে জুড এবং জায়ও সেই দৃশ্য দেখেছিল। যাই হোক, পৃথ্বী অন্ধকারের প্রেসারে পাশের ট্রে থেকে একটা চাকু তুলে নিয়ে নিজের গলায় ফ্যাচ মেরে সুইসাইড করে। আর এই দৃশ্যটা নিজের ভিশনে দেখতে পেয়ে জায় কষ্টে ভেঙে পড়ে। পৃথ্বীর মৃত্যুর পরে তার চোখ দুটো কালো হয়ে গিয়েছিল। এটা দেখার পরে দারিউসও খুব ঘাবড়ে যায়। সে বলে এখনই এই প্রজেক্ট বন্ধ করে দিতে হবে। দারিউস বাড়াবাড়ি করায় সাহাই তাকে একটা ইঞ্জেকশন মেরে সেন্সলেস করে দেয়। এরপর সে উবার ফার্মার মালিক মিস্টার উবেরাইকে এখানকার ঘটনাটা এক্সপ্লেন করে। তারপরে মেশিনের সাহায্যে দারিউসের একটু আগের মেমোরি মুছে দেয়। এদিকে জায় এবং জুড একটু স্বাভাবিক হয়ে রুমি এবং কল্পনাকে পৃথ্বীর ব্যাপারটা জানায়। সে এতক্ষণ জীবিতই ছিল। তার মৃত্যুর পেছনে ডাক্তার সাহাই এবং দারিউসের হাত আছে। রুমির স্পিরিট যন্ত্রে তখনও বিপ করছিল, অর্থাৎ অশরীরটা তখনও সেখানে ছিল। রুমি সেটার সাথে যোগাযোগের জন্য জিজ্ঞেস করে সে এখানে পৃথ্বীকে নিতে এসেছে কিনা। উত্তরে রুমির যন্ত্রটা একটু বেশি বিপ করে, অর্থাৎ অশরীরটা হ্যাঁ বলেছে। এরপরে রুমি আবারও জিজ্ঞেস করে সে বাণীকেও নিয়ে গিয়েছিল কিনা। এবারও যন্ত্রটা বিপ করে। তখন আচমকা পাশ থেকে জুড বলে ওঠে তোমার নাম কি তামা? এই প্রশ্নটা করতেই অশরীরটা হাইপার হয়ে যায়। যন্ত্রটা খুব জোরে বিপ করতে শুরু করে। হঠাৎ পার্কিং লটের একটা গাড়ি জোরে সরে এসে দেয়ালের সাথে ধাক্কা খায়, যেন কেউ সেটাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপরে এক এক করে সেখানে থাকা সবগুলো বাল্ব ভেঙে নষ্ট হয়ে যায়। জুড বলে তার ধারণা ঠিকই ছিল, ওই কমিক বুকের লেখা ঘটনাগুলোই ঘটছে। ওই বইতে লেখা আছে এই মনস্টারের নাম তামা। এ সময় জুড আবারও মেঝেতে পড়ে গিয়ে ছটফট শুরু করে এবং বলে এবার অন্ধকার জায়কে নেবার জন্য যাচ্ছে। অন্ধকার এবার জায়কেও গ্রাস করে নেবে। অন্ধকার সত্যিই ততক্ষণে জায়ের ওপরে ভর করেছিল। জায় অস্বাভাবিকভাবে সোজা হেঁটে ছাদে চলে যায়। ছাদের কার্নিশে দাঁড়িয়ে সে পৃথ্বীকে হ্যালোসিনেট করে। তবে সে দুজন পৃথ্বীকে দেখতে পাচ্ছিল। একজন তাকে ঝাঁপ দিতে বলছিল, অন্যজন তাকে ঝাঁপ দিতে নিষেধ করছিল। আবার জায় নিজের অপরাধবোধ থেকে আরেকজন পৃথ্বীকে হ্যালোসিনেট করে, যে নিজের মৃত্যুর জন্য জায়কে দায়ী করছিল। এক পর্যায়ে জায় নিজেকে অন্ধকারের কাছে সমর্পণ করে। অন্ধকার বিশাল চোখ মেলে জায়ের সামনে দৃশ্যমান হয়। এখন অন্ধকার আরও বেশি শক্তিশালী হয়ে গেছে, এমনকি সেটার চোখ পর্যন্ত তৈরি হয়ে গেছে। অন্ধকার নিজের শিরাগুলো দিয়ে জায়কে টেনে নিচ্ছিল। এই সময় জায়কে খুঁজতে তার মা এবং সাইকিয়াট্রিস্ট ডাক্তার আজিজ ছাদে চলে আসে। তারা বিস্মিত হয়ে দেখে জায় শূন্যে ভাসছে, তবে তারা অন্ধকারকে দেখতে পাচ্ছিল না। জায়কে বাঁচাতে ডাক্তার আজিজ ছুটে যায় এবং তাকে চেপে ধরে। জায়ের সংস্পর্শে আসতেই এবার আজিজও অন্ধকারকে দেখতে পায়। যে এতদিন অন্ধকারকে অবিশ্বাস করত, সেও অন্ধকারের রূপ দেখে ঘাবড়ে যায়। তবে অন্ধকার জায়কে গ্রাস করার আগেই আজিজ তাকে টান দিয়ে বাঁচিয়ে নেয়। ফলে জায় বেঁচে যায় এবং অন্ধকারও মিলিয়ে যায়। এদিকে কল্পনা সাহাইকে থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে। যদিও সাহাই কোনো প্রশ্নের উত্তরেই মুখ খুলছিল না। কল্পনাও খুব শক্তভাবে সাহাইকে চেপে ধরেছিল। এ সময় কল্পনার কাছে আয়শার ফোন আসে এবং জানায় সে দারিউসকে ফলো করছে। এটা শুনে কল্পনা দারিউসকে ধরতে বেরিয়ে যায় আর সাহাইকে কনস্টেবলের দায়িত্বে রেখে যায়। কিন্তু কল্পনা বেরিয়ে যেতেই সেখানে উবার ফার্মার লয়ার চলে আসে আর সাহাইকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। অন্যদিকে কল্পনা আয়েশার লাইভ লোকেশন অনুযায়ী একটা সিক্রেট ল্যাবে গিয়ে পৌঁছায়।
কল্পনা আর আয়শা মিলে খুব সাবধানে দারিউসকে খুঁজছিল। তখন আচমকা দারিউস আয়শাকে মাথায় গুলি করে মেরে ফেলে। এরপরে কল্পনা আর দারিউসের মধ্যে গোলাগুলি হলে দারিউস মারা যায়। যদিও কল্পনার হাতেও একটা গুলি লাগে, তবে নিজের কষ্টের চেয়ে আয়শার মৃত্যুর কষ্টই তাকে বেশি পীড়া দিচ্ছিল। অন্যদিকে রুমি এবং জয় ডাক্তার আজিজের বাড়িতে বসে আলোচনা করছিল। বলে রাখি, ডাক্তার আজিজ আবার সম্পর্কে রুমির আপন মামা, যদিও রুমি মামাকে পছন্দ করে না। অ্যাকচুয়ালি রুমির মা সাবা একজন সায়েন্টিস্ট ছিল, আর রুমির একটা ভাইও ছিল। কোনো কারণে ভাইয়ের মৃত্যুর পরে তার মায়ের মানসিক সমস্যা দেখা দেয়, মানে সেও জয়ের মতো আচরণ করত, অন্ধকার ছায়ার কথা বলতো। তাই আজিজ ভেবেছিল রুমির মা মেন্টাল পেশেন্ট, এই জন্য তাকে জোর করে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দিয়েছিল। এই জন্য রুমির মামার উপরে এত রাগ। তবে আজকে জয়ের সাথে ঘটা ঘটনাটা দেখার পরে আজিজ বুঝতে পারে রুমির মা ঠিকই ছিল। সে রুমির মায়ের একটা ট্রাঙ্ক বের করে এনে দেয়, যেখানে রুমির মায়ের অনেক জিনিসপত্র রয়েছে। তো ট্রাঙ্কের ভেতরে তারা কিছু রিসার্চ পেপার পায়, এতে কোনো একটা ড্রাগের ফর্মুলা লেখা ছিল। এছাড়া সেখানে প্রকাশগড় নামের একটা জায়গার নামও উল্লেখ ছিল। নামটা দেখে রুমি চমকে ওঠে। সে দ্রুত জুডির দেওয়া কমিক বুকটা বের করে দেখায়, সেখানেও প্রকাশগড়ের নাম উল্লেখ আছে। কমিক বুক অনুযায়ী প্রথমে তামা নামটা মিলে গেল, এরপরে প্রকাশগড় নামটাও মিলে যাচ্ছে। তারা বুঝতে পারে এটা মোটেও কাকতালীয় না, বরং এই কমিক বুকেও কোনো রহস্য লুকিয়ে আছে। তো তারা এবার কমিক বুকটা পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল তামার জন্ম অন্ধকার থেকে, আর অন্ধকারের জন্ম তামা থেকে। নিশাগড় পর্বতের পাদদেশে এই তামা থাকত। একজন সন্ন্যাসী তামাকে শিকার করতে সেখানে উপস্থিত হয়। সন্ন্যাসীর মতে তামাকে পেতে হলে আগে তার খিদে এবং পিপাসার ব্যাপারে জানতে হবে। তামা যেখানে থাকতো সেখানে কালী নদী ছিল, আর এই নদী গ্রামবাসীর চোখের পানিতে ভরে গিয়েছিল। অ্যাকচুয়ালি তামা শক্তি অর্জন করত মানুষের চেতনা থেকে, মানুষের ভয় আতঙ্ক, মনের ভেতরে লুকিয়ে থাকা পাপ অপরাধবোধ থেকে। কমিক বুকটা পড়ার পরে যায় এবার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। উবার লাইফ ফার্মার মেশিনগুলোতে অ্যাকচুয়ালি তাদের মস্তিষ্কের চেতনাগুলো কপি করে নেওয়া হচ্ছে, আর সেই ডেটাগুলো পৌঁছে দেওয়া হচ্ছে তামা বা অন্ধকার নামে সেই সত্তাটার কাছে, যাতে সেটা আরও বেশি পাওয়ারফুল হয়ে ওঠে। আর এটাই পুরো এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্য। রুমি জিজ্ঞেস করে, ডাক্তার সাহাই তো একজন সায়েন্টিস্ট, তাহলে সে কেন এরকম একটা প্রজেক্টে কাজ করছে? জয় ধারণা করে সাহাই হয়তো আসল রহস্যের ব্যাপারে কিছুই জানে না। অবশ্য জয়ের ধারণা সঠিক, ডাক্তার সাহাই শুধু জানত সে একটা এক্সপেরিমেন্ট করছে, কিন্তু এই এক্সপেরিমেন্টের পেছনের উদ্দেশ্য সে জানত না। সে যখন নিউজে দেখে উবেরাই একটা ফেক ল্যাব বানিয়ে সেখানে দারিউসকে পাঠিয়ে পুলিশ দিয়ে মেরে ফেলেছে, তখন সে ঘাবড়ে যায়। সে দ্রুত আসল ল্যাবে চলে আসে। তার খেয়াল হয় মৃত্যুর আগে পৃথ্বী বলেছিল ফলো দ্য ডেটা। তো সাহাই ভাবে হয়তো ডেটার কেবলগুলো যেদিকে গিয়েছে সেই কেবলগুলো ফলো করলে আসল রহস্য পর্যন্ত পৌঁছানো যাবে। তাই সে ডেটার কেবল ফলো করে ল্যাবের পেছনে একটা সিক্রেট জায়গায় গিয়ে পৌঁছায়। কেবলগুলো একটা রুমের সাথে কানেক্ট হয়েছিল, কিন্তু সে রুমের ভেতরে ঢুকতে পারছিল না। রুমের দরজায় এপার ওপার দেখার জন্য কাঁচ ছিল। এ সময় হঠাৎ রুমের ভেতরে কাঁচের সামনে একটা কালো বিভৎস জিনিস হাজির হয়। সেটা দেখে সাহাই ভয়ে চমকে ওঠে। এতদিন সে পেশেন্টদের কাছে অন্ধকারের নাম শুনেছে, আজ সে নিজের চোখে অন্ধকারকে দেখতে পেয়ে ঘাবড়ে যায়। ভয়ে সে ল্যাবে ফিরে আসে। তখনই তার কাছে উবেরাইয়ের ফোন আসে এবং সাহাইয়ের হুট করে ল্যাবে আসায় সে রেগে যায়। উবেরাই সাহাইকে বলে এখন তার একমাত্র কনসার্ন হবে ওমরের ওপরে সমস্ত প্রসিডিউর শেষ করা। যেভাবেই হোক ওমরকে নিয়ে তাদের প্ল্যান সাকসেস করতেই হবে। যাই হোক, রুমি আর জয় কমিক বুকটা আরো বেশি করে ঘেটে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারে। এই অন্ধকার বা তামার থেকে বাঁচতে রশ্মির প্রয়োজন। জয়ের মনে পড়ে গতরাতে অন্ধকার যখন তাকে অ্যাটাক করেছিল তখন কল্পনায় পৃথ্বী তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। পৃথ্বী বলেছিল তোর হ্যাপি মোমেন্টগুলোকে মনে কর, মনের ভেতরের হতাশা দূর করে আশা জাগিয়ে তোল। জয় তার ছোটবেলার একটা সুন্দর মোমেন্টের কথা রিমেম্বার করতেই তার মনে হয় অন্ধকার ততটাও শক্তিশালী না। এর থেকে জয় বুঝতে পারে কমিক বুকে যে আলো বা রশ্মির কথা বলা হয়েছে সেটা সূর্যের আলো বা ইউভি লাইট না, বরং সেটা নিজের ভেতরের আলোর কথা বলা হয়েছে। আর সেই আলো হলো হোপ বা আশা। যখন কেউ নিজেকে সুখী ফিল করবে তখন অন্ধকার তার ওপরে প্রভাব ফেলতে পারবে না। অন্ধকার তখনই সুযোগ পাবে যখন কেউ হতাশায় ডুবে থাকবে। তো তারা আলোচনা করছিল, এ সময় জুডের ফোন আসে এবং বলে তামা বা অন্ধকার তাকে নিতে এসেছে। আজ জুডের মেয়ে জুলির জন্মদিন ছিল, তাই সে একটা পুতুল নিয়ে মেয়েকে দেখতে গিয়েছিল, কিন্তু তার স্ত্রী জুলির সাথে দেখা করতে দেয়নি। এই জন্য জুড আপসেট হয়ে বসেছিল। হঠাৎ তার বন্ধ ল্যাপটপটা চালু হয়ে যায়। সে ল্যাপটপটা একাধিকবার বন্ধ করে দিলেও আবারও সেটা চালু হয়ে যায়।
তাই সে রাগ করে এবার সেটা ভেঙে ফেলে। তখনই তার ঘরের ইলেকট্রিসিটি কলাপস করতে শুরু করে। এই জন্য সে এখন ছাতা মাথায় বসে আছে, যাতে ইউভি লাইটের জন্য তামা তার কাছে পৌঁছাতে না পারে। তবে জ্যায় তাকে বোঝায় ইউভি লাইট দিয়ে তামাকে আটকানো যাবে না, বরং তাকে আটকাতে নিজের ভেতরে আশাকে জাগিয়ে তুলতে হবে, সুন্দর মুহূর্তগুলোকে মনে করতে হবে। কিন্তু ভয়ে আতঙ্কে জুড এসব শোনার মতো অবস্থায় ছিল না। সে হ্যালুসিনেশন করছিল। পুতুলটা তার মেয়ের মতো করে কথা বলছে। ফোনের ভিডিও কলে জুডের এই অবস্থা দেখে রুমি আর জ্যায় তাকে বাঁচাতে বেরিয়ে পড়ে। এদিকে জুড হ্যালুসিনেট করে তার মেয়ে অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসছে। তার মনের হতাশাগুলো তাকে বিশ্বাস করতে বাধ্য করে এটাই তার মেয়ে। জ্যায় ফোনে বারবার বলে ওটা তার মেয়ে না, বরং ওটা তামা। কিন্তু জুড কথা শোনে না। তামার প্রভাবে সে ওপর থেকে ঝাঁপ দেয়। রুমি এবং জ্যায় জুডের বাড়ির সামনে পৌঁছাতেই জুডের বডিটা তাদের গাড়ির ওপর এসে পড়ে এবং জুড মারা যায়। মৃত্যুর পরে অন্যদের মতো জুডের চোখও কালো হয়ে যায় এবং কালো অশ্রু বেরিয়ে আসে। একটু পরে পুলিশ এসে লাশ সরিয়ে নিয়ে যায়। এ সময় তারা খেয়াল করে লাইব্রেরিয়ান জুডের অর্ডার করা কমিক বুকটা ডেলিভারি দিতে এসেছে। তাই তারা এগিয়ে গিয়ে তার কাছ থেকে কমিক বুকটা নিয়ে নেয়। এদিকে কল্পনা বাড়িতে আপসেট হয়ে শুয়েছিল। হঠাৎ আওয়াজ পেয়ে সে উঠে দাঁড়ায়। তখন দেখে তার ঘর কালো পানিতে ভরে গেছে। পানির ভেতরে সে হেঁটে সামনে গিয়ে দেখে দরজার কাছে আয়েশার আত্মা দাঁড়িয়ে আছে। আয়েশার আত্মা দেখে সে খুব ঘাবড়ে যায়। অন্য পাশ থেকে সে তার বান্ধবী নিতুর আত্মাকে উঠে আসতে দেখতে পায়। ইয়াং বয়সে নিতু তার বান্ধবী ছিল। শুধু বান্ধবীই না, বরং তাদের মধ্যে সমকামী সম্পর্ক ছিল। গ্রামের লোকেরা এটা জানতে পেরে সবাই নিতুকে দোষারোপ করে। তাকে ওরা ডাইনি বলে টর্চার শুরু করে। গ্রাম প্রধান কল্পনাকে জিজ্ঞেস করেছিল তার ইচ্ছেতেই এসব হয়েছিল কিনা। কল্পনা ভয়ে সব দোষ নিতুর ওপরে চাপিয়ে দেয়। এই জন্য গ্রামবাসীরা নিতুকে বেইজ্জতি করে মেরে ফেলে। তো সেই অপরাধবোধ থেকেই কল্পনা নিতুর আত্মাকেও হ্যালুসিনেট করছিল। নিতু বারবার তাকে মিথ্যাবাদী বলছিল। এতে কল্পনা আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। শেষ পর্যন্ত ফ্রাস্ট্রেশন সহ্য করতে না পেরে তামার প্রভাবে সে নিজের 2 হাতের শিরা কেটে ফেলে। অন্যদিকে দারিউসের মৃত্যুর পরে উবার ফার্মা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। তবে উবেরাই একটা নিউজ চ্যানেলের সাথে অনলাইনে ব্রিফিংয়ে যুক্ত হয় এবং জানায় উবার ফার্মা কোনো ইলিগাল এক্সপেরিমেন্টের সাথে জড়িত না। দারিউসের ল্যাবে যে ইকুইপমেন্টগুলো পাওয়া গেছে সেগুলো উবার ফার্মার। তবে দারিউস সেগুলো উবার ফার্মা থেকে চুরি করেছিল। তারা অলরেডি ইন্টারনাল ইনভেস্টিগেশন চালাচ্ছে। খুব শীঘ্রই জানা যাবে দারিউস কিভাবে ইকুইপমেন্টগুলো চুরি করলো। পাশাপাশি উবেরাই মৃতদের জন্য সমবেদনা জানায়। এভাবে সে পুরো ব্যাপারটা সামাল দিয়ে দেয়। কিন্তু এখানে সবচেয়ে বড় টুইস্ট হলো এই যে মিস্টার উবেরাই সমস্ত ব্যাপারগুলো সামলাচ্ছে সে কিন্তু আসল উবেরাই না, বরং এটা হলো স্বয়ং আয়েশা নিজেই। উবেরাই হলো আয়েশার বাবা। উবেরাই অসুস্থ অবস্থায় বিছানাগত। আয়েশার কাছে একটা স্পেশাল টেক গ্যাজেট আছে। এটা মাথায় পরে যখন ক্যামেরার সামনে আসে তখন তার চেহারা মডিফাইড হয়ে তার বাবার চেহারায় পরিণত হয়। তখন সবাই আয়েশার চেহারার জায়গায় উবেরার চেহারা দেখতে পায়। আর এভাবে আয়েশা সব দিকটা সামলাচ্ছে। এখন প্রশ্ন হলো আয়েশা তো কল্পনার সামনে দারিউসের গুলিতে মারা গিয়েছিল, তাহলে সে এখনো বেঁচে আছে কিভাবে? এর উত্তরও আমরা একটু পরেই পেয়ে যাব। তো অনলাইন ব্রিফিং শেষ করে আয়েশা বাবার কাছে যায় এবং বাবাকে ভরসা দিয়ে বলে তারা শীঘ্রই কাজটা শেষ করে ফেলবে। এরপর সে একটা বাক্য উচ্চারণ করে তামা তাপাতা সুপাহিতা। এই একই কথাটা থেরাপির সময় বানিও বলেছিল। আবার একই বাক্য লেখা আছে রুমির মায়ের রিসার্চ পেপারের লাস্ট পৃষ্ঠায়। পাশাপাশি সতর্কবাণী দেওয়া আছে তামা আসছে, রাজপথ কাঁপছে, অর্থাৎ শীঘ্রই বড় একটা ধামাকা হতে চলেছে। যাই হোক, আয়েশার মায়ের সাথে তার বাবা উবেরার সম্পর্ক ভালো ছিল না, কারণ উবেরাই সবসময় টাকার পেছনে ছুটত। তার কাছে সম্পর্কের কোনো মূল্য ছিল না। একদিন উবেরের স্ত্রী অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এরপরে আয়েশা নিজের গতিতেই বড় হয়, ডাক্তারি পাশ করে এবং ডাবল পিএইচডি ডিগ্রি অর্জন করে। এরপরে সে এই সিক্রেট এক্সপেরিমেন্টও ইনভলভ হয়ে যায়। তো যাই হোক, কল্পনা জ্ঞান ফিরে দেখে তার সামনে আয়েশা বসে আছে। আয়েশাকে দেখে কল্পনা ভীষণ ঘাবড়ে যায়, কারণ আয়েশাকে তো সে নিজের সামনেই মরতে দেখেছিল। কল্পনা আয়েশাকে জিজ্ঞেস করে সে কিভাবে বেঁচে গেল। আয়েশা উত্তর না দিয়ে জাস্ট একটা মুচকি হাসি দেয়। সে কল্পনাকে ভরসা দিয়ে বলে তাদের আগামী দিন খুব সুন্দর হতে চলেছে। এই বলে সে কল্পনার মাথায় অ্যাটেম ব্যান্ড পরিয়ে দেয়। এতে কল্পনা রিল্যাক্স হয়ে যায়। এদিকে ডাক্তার সাহাই ওমরকে লাস্ট থেরাপি দিচ্ছিল। থেরাপি শেষে ওমর বলে আজকে অন্ধকার বাইরে বেরিয়ে আসবে। সাহাই ওমরের কাছে আরো কিছু জানার আগেই উবেরাই মানে আয়েশার লোকেরা ওমরকে নিয়ে চলে যায়। পাশাপাশি তারা এই ল্যাবটাও ক্লিন করতে শুরু করে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো সাহাই কিছুই বুঝতে পারছিল না।
তখন উবেরের কণ্ঠে আয়েশা তাকে ফোন করে জানায় আজ থেকে এই প্রজেক্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা শুনে সাহাই খুব মর্মাহত হয়, কারণ সে মানুষের মস্তিষ্কের ডেটা কপি করে স্টোরেজ করে রাখতে চাইছিল যাতে মানুষকে অমর করে রাখা যায়, কিন্তু প্রজেক্ট বন্ধ হওয়ায় তার স্বপ্ন নষ্ট হয়ে যায়। তো ফোন রাখার পরে উবেরাই আয়েশাকে বলে বেচারা সাহাই তার ব্রেইন আপলোড থিওরিতেই ডুবে আছে, অথচ সে জানে না অমরত্বের আসল উপায় তোমার কাছে আছে। অ্যাকচুয়ালি 14 বছর আগে আয়েশা একটা মেন্টাল অ্যাসাইলামে গিয়েছিল একজন মহিলার সাথে দেখা করতে, আর এই মহিলাটা হলো রুমির মা সাবা। সাবা এই পাগলাগারোতে বসেও তামাকে দুনিয়ায় আনার ব্যাপারে রিসার্চ করছিল, আর সে একদিন তার রিসার্চ পেপারগুলো আয়েশার কাছে পাঠায়। সে অথরিটিকে স্পেশালি আয়েশার কথাই বলেছিল, তাই ব্যাপারটা খতিয়ে দেখতে আয়েশা সেখানে যায়। আয়েশা সেলে ঢুকে দেখে সাবা সবগুলো দেয়ালে তামার ব্যাপারে লিখে রেখেছে। সেখানে তামা তাপাতা সুপাহিতা লাইনটা বারবার লেখা ছিল। আয়েশার দিকে না তাকিয়েই সাবা বলে ওঠে তাহলে অবশেষে তুমি এসেই গেলে। সাবা মেঝেতে একটা বিশাল চোখ এঁকে রেখেছিল। সে চোখের দিকে ইঙ্গিত করে আয়েশাকে বলে ও তোমার অপেক্ষায় আছে। আয়েশা জিজ্ঞেস করে এটা কি জিনিস। প্রশ্নটা করতেই সাবা আয়েশার গলা চেপে ধরে দেয়ালের সাথে ঠেস দিয়ে তাকে শূন্যে তুলে ধরে। তখন আয়েশা একটা অশরীরী আওয়াজ শুনতে পায় তামা তাপাতা সুপাহিতা। এরপর সাবা আয়েশার ঘাড়ে কলম ঢুকিয়ে দেয় এবং বলে এখন থেকে তামাকে এই দুনিয়ায় নিয়ে আসার দায়িত্ব তোমার। ততক্ষণে গার্ডের এসে সাবাকে সরিয়ে নেয় এবং অন্য সেলে নিয়ে যায়। অবশ্য যাবার আগে সাবা সেন্সে ফিরে আসে এবং বলে তামা অভিশপ্ত জিনিস, ওটা সব শেষ করে ফেলবে। তো আয়েশা এবার নিজের ঘাট থেকে কলমটা বের করে, কিন্তু আশ্চর্যজনকভাবে সে খেয়াল করে জায়গাটাতে কোনো ক্ষত হয়নি। কলম বের করার সাথে সাথেই ঘাড়ের ক্ষত স্বাভাবিক হয়ে যায়, অর্থাৎ আয়েশা ততক্ষণে তামার আশীর্বাদ পেয়ে গিয়েছিল। আর এই জন্যই মূলত সেদিন দারিওসের গুলি খেয়েও আয়েশার কিছুই হয়নি। যাই হোক, মূলত সাবার কাছ থেকেই আয়েশা তামার কনসেপ্টটা পেয়েছিল। এই জন্যই সে গত 14 বছর ধরে তামাকে এই দুনিয়াতে নিয়ে আসার চেষ্টা করছে, যাতে তারা অমর হতে পারে এবং দুনিয়ায় রাজ করতে পারে। তো উবেরাই আয়েশাকে বলে আজ রাতে কল্পনাকে স্যাক্রিফাইস করতে হবে। আয়েশা যেভাবে কল্পনার সাথে আবেগে জড়িয়ে পড়েছে তাতে ওকে স্যাক্রিফাইসের সময় হয়তো আয়েশার কষ্ট হতে পারে। আয়েশা বলে 1000 বছর ধরে তামা এই দুনিয়া থেকে দূরে আছে। তামাকে দুনিয়ায় আনতে সে যে কোনো স্যাক্রিফাইস করতে রাজি আছে। তামাকে দুনিয়ায় আনার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই আয়েশার কাছে আছে। তাই সে যদি ব্যর্থ হয় তাহলে তামা হয়তো এই পৃথিবীতে আর ব্যাক আসতে পারবে না। যাই হোক, এদিকে রুমি আর জয় কল্পনার জন্য খুব টেনশনে ছিল। তারা বুঝতে পারছিল কল্পনার সাথে খারাপ কিছু ঘটেছে, তাই জয় যেভাবেই হোক তামাকে এই দুনিয়ায় আসা থেকে আটকাতে চাইছিল। সে কমিক বইয়ের লাস্টের দিকের অংশগুলো দেখিয়ে বলে তামার গুহাতে যখন প্রবেশ করা হয় তখন সেখানকার রূপ দেখে সবাই মুগ্ধ হয়ে যায়, কিন্তু এই সবকিছুই আসলে ইলিউশন। তামার গুহাটা কোনো নরকের চেয়েও কম না। গুহার মুখে গেলে তামা এই দুনিয়ায় আসতে পারবে এবং মানুষও তার দুনিয়ায় যেতে পারবে। আর বাস্তবে তামার দুনিয়া হলো মানুষের মাইন্ড স্পেস, মানে মানুষের মনে যে অংশে ভয়, আতঙ্ক, ডিপ্রেশন, দুর্দশা, অপরাধবোধ রয়েছে সেখানেই মূলত তামা বাস করে। আর তামার দুনিয়ায় যাওয়া আসার পোর্টাল হলো উবার ফার্মার এই মেশিনগুলো। এই মেশিনগুলো যখন মানুষের মস্তিষ্কে কানেক্ট হয় তখন তামার দুনিয়ার পোর্টাল খুলে যায় এবং মানুষ তামার ভয়ঙ্কর রূপ দেখতে পায়। তো এই তামাকে কেউ হারাতে চাইলে ওর দুনিয়ায় যেতে হবে। শুধুমাত্র মাইন্ড স্পেসে গিয়েই তামাকে হারানো সম্ভব। এই জন্য জয় থেরাপি মেশিনের মাধ্যমে মাইন্ড স্পেসে গিয়ে তামাকে হারিয়ে দিতে চায়। তবে রুমি জয়কে এই কাজে বাধা দেয়, কারণ তামা খুব সহজেই মানুষের মনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাই একটু গড়বড় হলেই জয়ের মৃত্যু নিশ্চিত। এখন পর্যন্ত যারাই মাইন্ড স্পেসে গিয়ে তামার দেখা পেয়েছে তারা সবাই মরে গেছে, শুধুমাত্র জয় এখনো বেঁচে আছে। তাই রুমি তাকে হারাতে চাইছিল না। তবুও জয় জেদ ধরে, কারণ কমিক বুক অনুযায়ী রেড মুনের রাতে তামার এই দুনিয়ায় আসার কথা, আর আজকেই সেই রেড মুন। তাই তামা একবার এই দুনিয়ায় চলে এলে পুরো দুনিয়ার মানুষ ডিপ্রেশনে আক্রান্ত হবে এবং সুইসাইড করে মরতে শুরু করবে। তাই যে কোনো মূল্যে তামাকে আটকাতেই হবে। জয়ের জেদের কারণে অনিচ্ছা সত্ত্বেও রুমি রাজি হয়। জয়কে মাইন্ড স্পেসে পাঠানোর জন্য সাহায়ের হেল্পের প্রয়োজন ছিল। এই জন্য তারা সাহাইকেও ফোন করে তাদের দলে টেনে নেয়। সাহাই তাদেরকে লুকিয়ে ল্যাবে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে আয়েশা, কল্পনা, ওমর এবং তার বাবাকে নিয়ে ল্যাবে আসে। জয় এবং বাকিরা আড়াল থেকে দেখে। আয়েশা ওদেরকে নিয়ে ল্যাবের পেছনের সিক্রেট রুমে ঢুকে যায়। এখানেই মূলত ছাদের ওপরে বিশেষ পোর্টাল বানানো আছে, যেখান থেকে তামা অন্ধকার দুনিয়া থেকে এই দুনিয়ায় আসতে পারবে। আর সিলিংয়ের পোর্টাল বরাবর নিচে কালো পানির একটা ছোট পুকুর ছিল। এই পুকুরেই তামা এই দুনিয়ায় জন্ম নেবে। আয়েশা তামা তাপাতা সুপাহিতা বলতেই
পুকুরের পানি তোলপাড় করতে শুরু করে। এদিকে জয় থেরাপির চেয়ারে শুয়ে পড়লে সাহাই তার মাথায় মেশিন সেট করে দেয় এবং হিপনোটিক সাজেশনের মাধ্যমে জয় মাইন্ড স্পেস বা তামার দুনিয়ায় পৌঁছে যায়। সেখানে গিয়ে প্রথমেই জয় তামাকে দেখতে পায়, তাই সে ভয়ে দৌড়াতে শুরু করে। অন্যদিকে তামাকে পৃথিবীতে আনার জন্য রক্ত বা বলিদানের প্রয়োজন ছিল। এই জন্য আয়েশা তার বাবাকেই গলা কেটে বলিদান দিয়ে দেয়। এই কাণ্ডে উবেরাই ভীষণ অবাক হয়। আসলে ছোটবেলায় আয়েশার মা অ্যাক্সিডেন্টে মরেনি, বরং উবেরাই তাকে হত্যা করেছিল। আয়েশা সেই রাগ এত বছর ধরে পুষে রেখেছিল। এই জন্য কল্পনার বদলে সে তার বাবাকেই স্যাক্রিফাইস করে দেয়। তো আয়েশা আবারও তামা তাপাতা সুপাহিতা বলতেই পুকুরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে উবেরাইকে টেনে নামিয়ে নেয়। এরপরে আয়েশা কল্পনাকে বলে আজ রাতে তামা ওমরের শরীরের মাধ্যমে এই দুনিয়ায় জন্ম নেবে। তারপরে তামা পুরো দুনিয়াতে কাজ করবে। তখন সে এবং কল্পনা হবে তামার সবচেয়ে কাছের লোক। তারাও তামার আশীর্বাদে অনেক পাওয়ারফুল হয়ে উঠবে এবং দুনিয়াকে কন্ট্রোল করবে। এই বলে আয়েশা ওমরকে নিয়ে পুকুরে নেমে যায় এবং তাকে ডুবিয়ে দেয়। একটা বাচ্চার সাথে এরকম অন্যায় কল্পনা মেনে নিতে পারছিল না, তাই সেও পুকুরে লাফ দেয় এবং ওমরকে খুঁজতে শুরু করে। পানির নিচে অন্ধকারের মায়াবী এক জগৎ। সেখানে ওমরকে দেখা যায়। তামা ওমরের নাকের ভেতর দিয়ে তার শরীরে প্রবেশ করছিল। তখন কল্পনা ওমরকে সেখান থেকে পানির ওপরে তুলে নিয়ে আসে, কিন্তু তামা এত সহজে হাল ছাড়ে না। তামা কল্পনার নানান ডিপ্রেশনের রূপ ধরে তাকে পানির ভেতরে টানতে শুরু করে। আয়েশা বারবার কল্পনাকে বলে সেই জন্য ওমরকে পানির ভেতরে ছেড়ে দেয়, না হলে তামা তাকেও মেরে ফেলবে। তবে কল্পনা তার কথা না শুনে ওমরকে জাপটে ধরে রাখে। এদিকে জয় পালাতে গিয়ে পৃথ্বীকে দেখতে পায়, তবে এটা পৃথ্বী ছিল না, বরং পৃথ্বীর রূপ ধরে তামার একটা অংশ তার সামনে এসেছিল। তামার রূপে পৃথ্বী জয়ের পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়ে ডিপ্রেশন আরও বাড়িয়ে দেয়। জয় যখন ছোট ছিল তখন তার সামনেই তার বাবা সুইসাইড করে মরে গিয়েছিল। সেই স্মৃতি জয়কে ট্রমাটাইজড করে দেয়। তখন তার পেছনে তামা হাজির হয় এবং তাকেও পানির নিচে ডুবিয়ে দেয়। কল্পনা যে সময় ওমরকে ওপরে তুলে নেয়, একই সময় জয়ের হার্টবিট হঠাৎ বন্ধ হয়ে যায়। ল্যাবে থাকা রুমি, সাহাই এবং আজিজ মেশিনে জয়ের হার্টবিট বন্ধ হতে দেখে খুবই টেনশনে পড়ে যায়। সাহাই বুকে শক দেয়, কিন্তু এতেও কাজ হয় না। রুমি নানান কথা বলে জয়কে সেন্সে ফেরানোর চেষ্টা করে। রুমি তাকে সুন্দর মুহূর্তগুলোকে মনে করার কথা বলে। একমাত্র আশা এবং সুন্দর মুহূর্ত দিয়েই তামাকে প্রতিরোধ করা সম্ভব। তখন জয়ের একটা সুন্দর স্মৃতি মনে পড়ে। পৃথ্বী একবার তাকে একটা মেডেল দিয়ে বলেছিল, যখনই তোর ভয় লাগবে তুই এই মেডেলটাকে হাতে নিবি, এটা একটা লাকি মেডেল। জয় এখানে আসার সময়ে মেডেলটা সাথে করে এনেছিল এবং সেটা তার হাতেই ছিল। মেডেলের স্মৃতিটা মনে করতেই জয়ের সেন্স ফিরে আসে এবং তার হার্টবিটও স্বাভাবিক হয়ে যায়। সে পানির ওপরে সূর্যের আলো দেখে উপরে উঠে আসে, আর এতেই সে প্রথম ধাপে তামাকে হারিয়ে দেয়। কারণ যখন নিজের মনটা পরিষ্কার হয়ে যায় তখন তামা মনের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তো জয় পানির ওপরে উঠতেই কল্পনাকে চাপাচাপি করা তামার রূপগুলো গায়েব হয়ে যায়। এই সুযোগে কল্পনা পুকুর থেকে উপরে উঠে যায়। এদিকে তামা আবারও জয়ের মনকে কবজা করার চেষ্টা করে। সে পৃথ্বীর মৃত্যুর স্মৃতিকে মনে করিয়ে দিয়ে জয়ের অপরাধবোধকে জাগিয়ে তোলে। ফলে জয় দুর্বল হয়ে যাওয়ায় তামা তার ওপরে নিয়ন্ত্রণ নিতে শুরু করে। তবে জয় নিজের ওপর থেকে পুরোপুরি কন্ট্রোল হারায় না। সে পৃথ্বীর অবয়বে থাকা তামার হাতটা ছেড়ে দিতেই তামা পুরোপুরিভাবে জয়ের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর স্থলে উঠে এসে জয় জোরে একটা চিৎকার দিতেই তামার দুনিয়া লণ্ডভণ্ড হয়ে যায়। আয়েশা যে পোর্টালটা বানিয়েছিল সেই পোর্টালের ভেতর থেকে আগুনের বিশাল কুণ্ডলী পুকুরের ভেতরে পড়ে আগুন ধরে যায়। এত বছরের চেষ্টা, পরিকল্পনা সব ভণ্ডুল হয়ে যাওয়ায় আয়েশা খুব ক্ষেপে যায়। সে ওমরকে হত্যার জন্য তার গলায় ছুরি ধরে। তবে এ সময় রুমি এসে পেছন থেকে একটা কুড়াল দিয়ে আয়েশাকে আঘাত করে। আয়েশা ভেবেছিল বরাবরের মতো এবারও তার কিছু হবে না, কিন্তু তামা আয়েশার ওপরে আপসেট হয়েছিল। তাই তামা আয়েশাকেও আগুনের ভেতরে টেনে নেয়। এরপরে সপ্তাহখানেক কেটে যায়। জয় স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ওমর এখন কল্পনার হেফাজতে আছে। সকালে ওমর ঘুম ভেঙে কল্পনাকে বলে সে আয়েশাকে স্বপ্নে দেখেছে। আয়েশা বলেছে সে আবারও ফিরে আসবে। কল্পনা ওমরকে বলে সে দুঃস্বপ্ন দেখেছে। এ সময় কল্পনা টিভির নিউজে দেখে পুলিশ উবার লাইফ ফার্মার ঘটনাকে জাস্ট আগুন লাগা বলে চালিয়ে দিয়েছে। রিপোর্টে এক্সপেরিমেন্টের ব্যাপারে কিছু উল্লেখই করা হয়নি। তাই কল্পনা রাগ করে অফিসার বারটকে ফোন করে, কিন্তু বারট কোনো এক্সপ্লেনেশন না দিয়ে কল্পনাকে নির্দেশ দেয় সে যেন আর এই কেস নিয়ে ঘাটাঘাটি না করে। অন্যদিকে রুমি এখনো জানতে পারেনি তার মা কিভাবে মারা গিয়েছিল। জয় বলে যেহেতু কমিক বইতে প্রকাশগড়ের কথা উল্লেখ আছে, তাই রুমির মা হয়তো মৃত্যুর আগে এই রহস্যের ব্যাপারে জানতে প্রকাশগড়ে গিয়েছিল।
তাই তারাও প্রকাশগড়ে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয় ওখানে কি রহস্য লুকিয়ে আছে। এদিকে ওমর এতিমখানাতে আবারও ফিরে যায়। এরপর সে তাকে বুলি করা ছেলে দুটোকে মেরে ফেলে। ওমর জাস্ট নিজের হাতের ইশারায় একজনকে শূন্যে তুলে ধরে এবং নৃশংসভাবে মেরে ফেলে। অর্থাৎ ওমরের ভেতরে অলরেডি তামার পাওয়ার চলে এসেছে। তবে কি তামা আবারও পূর্ণ শক্তি নিয়ে এই পৃথিবীকে গ্রাস করবে? দুনিয়ায় না এসেই তামা এতটা শক্তিশালী ছিল, দুনিয়ায় চলে এলে সে কি তাণ্ডব করবে তা হয়তো আমাদের ধারণারও বাইরে। আপাতত অন্ধকার জগতের গল্পটা এখানেই শেষ। আপনাদের যদি আন্ধেরা সিরিজের এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে আমাদের জানিয়ে দিতে পারেন। যথেষ্ট সাড়া পেলে পরবর্তীতে যদি আন্ধেরা সিরিজের সেকেন্ড সিজন রিলিজ হয় তাহলে আমরা সেটারও এক্সপ্লেনেশন নিয়ে আসব। তাই সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।